এইদিকে দেখেন, ব্যাপারটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই ধরনের যে কাজগুলো, এগুলো হলো গ্রেডিয়েন্ট দিয়েই 3D এর মতো ভাবগুলো করা হয়। অর্থাৎ গ্রেডিয়েন্টই এখানে একমাত্র একটা জিনিস যার দ্বারা আপনার 3D এর একটা ভিউ মনে হইতেছে। তো স্বভাবতই কাজটা শুরু করার জন্য আমাদের ফাইল থেকে নিয়ে যে একটা ফাইল নিতে হবে। আচ্ছা, একটা ফাইল আমরা নিলাম, এরপরে এখানে কাজ শুরু করব। এখন এই কাজটা শেখার আগে আপনাকে অন্য কাজ শেখা উচিত, তাইলে আপনি এই জিনিসটা পারবেন। যেটা শেখা উচিত সেটা হলো একটা এস, ধরেন আমরা একটা এস লিখলাম, এস। এইদিকে দেখি কাজ করে কে। স্টারে লেখার পর ফন্টের সাইজ তো আমার মন মতো হয় নাই, ফন্টের সাইজ আমি বাড়াই 1 নম্বরে। এরপরে সেই ফন্টের সাইজ আরো বাড়াবো, এখানে লিখে দেওয়া যায় 120, 250। আচ্ছা, লিখলাম। এবার এই ফন্টটারে স্টাইলও চেঞ্জ করা যায়, এগুলো তোমরা সবাই জানি না? আচ্ছা, আমি একটু ভালো একটা ফন্ট খুঁজতেছি যার দ্বারা ভালো কিছু করা সম্ভব। কিসের? বুঝি নাই। এই আপুর এই প্রবলেম হইতো, আপু আপনার এই প্রবলেম হইতো। এটা হলো ওপেন উইথ দিয়ে আপনি যেটা দিয়ে রাখবেন ওটাই হবে, দেখা দিবেন। ওপেন উইথ থেকে আপনি যেটা দিবেন ওটাই ওপেন হবে। আচ্ছা, এই পিসিতে ফন্ট কম দেখতে পাচ্ছি, এই সফটওয়্যারের মধ্যে আমি ফন্ট কম দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা একটা কাজ করি, আমরা রোবটটা আপাতত ব্ল্যাক নিয়ে কাজ করা শুরু করি। তাহলে আমি একটা এস লিখছি, এসটা একটু টাইনা বড় করলাম। এখন এই এসটাকে আমরা ফার্স্টে এটাকে ধরে ক্রিয়েট আউটলাইনে কনভার্ট করলাম। ক্রিয়েট আউটলাইন কনভার্ট করলে কি হয়, এবার এই এসটাকে পেন টুলের মাধ্যমে এখান থেকে এই পর্যন্ত আমরা এইরকম করে ঘুরিয়ে কেটে ফেলবো। তাহলে পেন টুলের একটা শেপ নিলাম, নিছি না? এই পেন টুলের শেপ নিছি, মাউস দিয়ে কি জন্য কাজ করতেছে, কি জন্য আমার সাথে প্রতিযোগিতা করতেছে, কে সে? আচ্ছা, তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা কিন্তু দেখতেও পারি যে কোন দিকে যাইতেছে বা কোন দিক গেছে নাকি। এটাকে আমি আবার কপি করতে পারি কি দিয়ে, অল্টা দিয়া, অল্টা ধরে টান দিলে তো কপি হয়, তাই না? আবার এইটাকে নিয়ে আমি এই যে এই সাইডে নিয়ে রাখলাম, বুঝতে পারছি? তাহলে এবার এইখানে কয়টা শেপ আছে টোটাল? 3টা। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইনে আবার ফিরে আসছি। তাহলে এই সবগুলোকে সিলেকশন করে পাথফাইন্ডারের ডিভাইড, পাথফাইন্ডার উইন্ডো থেকে পাথফাইন্ডার, সেই পাথফাইন্ডার এখানে আছে দেখছি, পাথফাইন্ডার ডিভাইড, ডিভাইড করার পর আনগ্রুপ, আনগ্রুপ করার পর কি হলো, এগুলো আলাদা শেপ হয়ে গেল না? যেমন এটা একটা শেপ, এটা একটা শেপ, আবার এটা একটা শেপ, বুঝতে পারছি? এইবার হলো গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্ট যেমন এখানে যে কালারটা, এই কালারটা আপনি এখান থেকে দিবেন ঘুরাইয়া, এই আবার এই গ্রেডিয়েন্ট এটা দিবেন ঘুরাইয়া, এই হলো কাজ। এইভাবেই একটা ইয়ে বানানো হয়, সিঁড়ির মতো একটা ভিউ বানানো হয়। কাটাকাটি একটু মিস গেছে, আর একটু সুন্দর করে কাটলে হবে। যাই হোক, ব্যাপারটা এটাই যে এখানে গ্রেডিয়েন্ট দিয়েই বানানো হয়। আমি আরেকটা সুন্দর করে বানিয়ে দেখাচ্ছি, আরেকটা এস, ভালো একটা এস পাইলাম, ভালো হইতো, আমি সেটা দিয়ে দেখাচ্ছি। তো ব্যাপারটা হলো এটার কাটা, এই টোটালটাই কেটে জাস্ট কালার অ্যাপ্লাই করা। এখন আপনাদেরকে যে শেপ দেওয়া হয়েছে ওই কাজটা ওইটা, ওই শেপটা আগে বানানো, এই শেপটা আগে বানিয়ে কাটা, শেপটা দেখে দেখেন, দেখে যে সব জায়গায় কাটা সেই সব জায়গায় কাটতে হবে। এখন এটা যদি আমি বানাতে চাই তাহলে আমাকে কি করতে হইতেছে, প্রথমে একটা শেপ নিতে হচ্ছে। সেই শেপটা এখান থেকে আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্ত আমি নিলাম। আচ্ছা,
এরপরে এটাকে স্ট্রোকে কনভার্ট করব, কনভার্ট করে স্ট্রোকটাকে বাড়িয়ে ওই পরিমাণ জায়গা মোটা আমি করে নিলাম যে পরিমাণ আমার দরকার, নাকি অপাসিটির উপর থেকে কমাই দিলে আমি দেখতে পারি আমার কতটুকু দরকার বা কতটুকু হয়েছে কি হয় না সেটা। ওইটার মতো সাইজ বা ওইটার মতো রেশি নেওয়ার জন্য আমি কি করতে পারি, ওর উপরে রেখে একটু আইডিয়া নিতে পারি। যেমন এই যে এরকম দেখলাম আমার আর একটু স্ট্রোক কমানো উচিত। ওকে ফাইন, এনাফ। তাহলে এই শেপটা আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর এটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, ফিলে কনভার্ট করলাম। এইবার এই শেপের উপরে নিয়ে কাজ করব। কি কাজ করব, এই সাইডে কাটবো। কতটুকু কাটবো, রেক্টেঙ্গেল টুল নিব, রেক্টেঙ্গেল টুল নিয়ে এই পরিমাণ আমি কেটে ফেলবো, এই পরিমাণ আমি কেটে ফেলবো। কাটার জন্য দুইটা থেকে মাইনাস ফ্রন্ট, ওকে মাইনাস ফ্রন্ট দিয়ে কেটে ফেলেছি। এবার একটা রেক্টেঙ্গেল আমি কোন পর্যন্ত নিব, কোন পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা মোটা হবে, ওকে একটা শেপ নিলাম। এবার এই শেপটার বাড়তি অংশটা কি রাখবো, এইটাকে যদি আমি একসাথে সিলেকশন করে শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাড করে দেই, যোগ, যোগ দিলে এটার এক হয়ে গেল, এক, জানেন এটা এক হয়ে গেল। আর এটারে আমি কি করব, মাইনাস করব, এটারে মাইনাস করব নাকি? এখন এটারও তো একই, তো মিলেই তো গেছে। কিন্তু আমি যদি এটাকে মিলাই দেই, ধরেন আমি যদি এটাকে মিলাই দেই, তাহলে কিন্তু আবার হবে না, তাহলে একটা শেপ হয়ে গেল। এখানে একটু মিলানো যাবে না, এটুকুর সাথে মেলানো যাবে না, অর্থাৎ এই শেপটা এখানে শেষ হয়ে যাবে। যে কারণে আমি যদি এটাকে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করতাম সেক্ষেত্রে ভালো হতো। কিভাবে ভালো হতো, এটা আলাদা হইতো, আলাদা আলাদা হয়েছে না, এই আলাদাটাকে আবার এর সাথে ইমেজ করে দিলাম, এক হলো। আচ্ছা এখন এই মুহূর্তে দেখেন এক, টোটাল শেপটাই কিন্তু এক, বাট এক কিন্তু রাখা যাবে না। এক রাখা যাবে, এক রাখা যাবে না, এই শেপটাকে টোটালি আলাদা রাখতে হবে। তাইলে আলাদা রাখা যায় কিভাবে, আচ্ছা আলাদা রাখা যায় কিভাবে, এইখানে যে কাজটা করা হয়েছে এটা হলো এই একটার দিয়ে দুইটা বানানো হয়েছে, অর্থাৎ এটারটাই না আরেকটা বানানো হয়েছে। দেখি, আচ্ছা এই টোটালটাকে আরেকটা কপি করছে, এই কপি করলাম, কপি করে এটাকে ঘুরিয়ে দিচ্ছে, ঘুরিয়ে দিয়ে এই জায়গাটার সাথে এই জায়গাটা অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ একই সাথে একটা আসছে। এটাকে ধরে আরো ভিতরে নিয়ে নিই, এরকম ভাবে একসাথে আসছে। ফলাফল যেটা, ফলাফল হলো, আচ্ছা আমাদের একটু অ্যালাইন করা দরকার, এটাকে 100% অ্যালাইন হয়েছে কিনা। আমরা একটা স্কেল আনতে পারি চাইলে, হ্যাঁ ভাইয়া, মাঝখান লাইন পরে দিলে ভালো হতো, এক সময় দিলেই হয়, এখানে দিলেও মিলবে, হয়তো দিলে ভালো হতো, কিন্তু এটা করলেও মিলবে। আমরা এটাকে শিফট ধরে কাজ করলাম, শিফট ধরে, তাইলে আমাদের অ্যালাইনের ঝামেলা থাকলো না। এইবার আচ্ছা লাইনটা, এটা আসলে ঠিক মিডল পয়েন্টে পড়ে নাই, এটা একটা প্রবলেম। লাইনটা 100% মিডিলে পড়ে না, যে কারণে প্রবলেম হচ্ছে। এখানে তাহলে আমাদের কাজ করা উচিত ছিল এক নাম্বার লাইনটা সবার লাস্টে দেওয়া, আর এক নাম্বারটা হচ্ছে ঠিক মিডল পয়েন্টে দেওয়া। ঠিক মিডল পয়েন্টে দিলে কি হতো, এটা ঘুরাইলে সেম হয়ে যেত, কিন্তু এটা দেখেন এক সাইড ছোট এক সাইড বড়, এই প্রবলেমটা এখানে হচ্ছে। আচ্ছা বাদ দিই, এটা বাদ দিলাম। এখন যেটা করা যায় সেটা হলো, কি করা যায়, করে তো ফেলছি, আন্ডু করবো এতগুলো স্টেপ আন্ডু করবো। আচ্ছা আন্ডু করলাম, এতগুলো স্টেপ আন্ডুই করলাম। আচ্ছা আপাতত জাস্ট এই পজিশনে আছে, এই পজিশনে থাকার পর এইখানে এতটুকু কাটছে, এই এতটুকু কাটার জন্য সে যেটা করছে আর একটা শেপ নিচ্ছে, এখান থেকে আর একটা শেপ নিচ্ছে, এই একটা শেপ নিয়ে এটাকে দিয়ে কাটছে। কিভাবে কাটছে, এই শেপটারে এইখানে বসাইছে, এইখানে বসিয়ে এই পর্যন্ত সে কাটছে, এই পর্যন্ত সে কেটে ফেলবে। এখন এইটা কাটার জন্য কিন্তু আবার ওই স্কেলটা দরকার ছিল, ওই মাঝখানের টানটা, যাই হোক না হলেও চলবে। এই দুটারে একসাথে সিলেক্ট করে কি দিয়ে কাটবো আমরা, এটার মধ্যে তো ফিল কালার আছে, যদি কালারটা অফ করে দেই তাহলে কিন্তু প্রবলেম সলভ, তাহলে কিন্তু কাটাকাটির প্রবলেম সলভ।
এই দুটাকে একসাথে সিলেকশন করে পাথফাইন্ডারের ডিভাইড, আনগ্রুপ, এরপরে এইটুক ডিলিট, আবার ভেতরের এইটুক আপুর যে প্রবলেম এগুলো ডিলিট করতে হয়। আচ্ছা, এবার দেখেন আমাদের কাজ কমপ্লিট, বাট এইদিকে হলো ঘুরছে উল্টা, এদিকে কিন্তু উল্টা ঘুরছে, এদিকে উল্টা ঘুরছে না। এই দিকের ব্যাপারটা হলো এই দিক কিন্তু আমাদের ডান, এই পর্যন্ত কিন্তু আমাদের ডান, ওদের সাথে আমাদের মিলেছে। ওকে, বাট এইটা কিন্তু এখনো ঘুরে নাই, তো এইটা এখানে ঘুরে নাই, এটাকে আবার একসাথে সিলেকশন করে আমরা ইউনাইট করে দিব। আর মাঝখানে একটা দাগ আছে, এটা ডিলিট করে দেই। এই দুটারে একসাথে ধরে ইউনাইট করে দিলাম, গেল। এবার আমরা আর একটা বৃত্ত নিলাম, ওই বৃত্তটা রেখে দিলে ভালো হতো, না রাখলেও চলবে, নতুন করে বৃত্ত নিতে হবে, এই আর কি পার্থক্য। আচ্ছা, আমার কোন একটা কিছুতে চাপ লেগে বৃত্তর শেপ সব বড় হয়ে গেছে, বৃত্তর শেপ সব বড় হয়ে গেছে, কিসের জন্য চাপ লাগছে? একটা শর্টকাটে চাপ লেগে বৃত্তর সাইজ সব উল্টাপাল্টা হয়ে গেছে। ও, এটা হলো এই যে এখানে কোন একটা শেপ দিতে, পার্সপেক্টিভ, ফ্রিফর্ম, স্কেল, ইরেজার। পার্সপেক্টিভ গ্রিড টুল আমাদের শিফট পি, শিফট আর পি, কন্ট্রোল শিফট পি। না, পিছনে গেলে হবে না, এটা কোন একটা অপশন থেকে এটা হয়ে গেছে। আচ্ছা, এরকম যদি কোনো সফটওয়্যারের মধ্যে এরকম যদি ঝামেলা হয়, তখন সেটাকে রিসেট করা যায়। এই যে ইসেনশিয়ালের জায়গায় রিসেট করলে এই যে পাওয়া গেছে, দেখছেন? ওই টুলটা ওখানে ছিল, হিডেন হয়েছে, রিসেট করার পরে আসছে। এটা হলো একটা টুল যার নাম হলো পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা তেমন লাগে না, বাট এটা ভুল করে আমার অন হয়ে গেছিল, কোন একটা কন্ট্রোল শিফট পি লেগে এরকম হয়ে গেছে। এখন আবার আমাদের সবকিছু নরমাল। তাহলে এই একটা শেপ নিলাম, এই শেপটা নিয়ে আমরা এতটুকু আলাদা করে কেটে ফেললাম। আচ্ছা, এই কাটাকাটি করার সময় অবশ্যই এগুলো অফ করে রাখবেন, অবশ্যই এগুলো অফ করে রাখবেন। এই পরিমাণ নিলাম, নিয়ে এই দুটাকে একসাথে সিলেকশন করলাম, পাথফাইন্ডারের ডিভাইড করে আনগ্রুপ, ডিভাইড, এরপরে আনগ্রুপ করে বাইরের যে অংশগুলো সেগুলো ধরে ডিলিট করে দেই, ভেতরের যে এক্সট্রা গুলো সেগুলোকে ধরে ডিলিট করে দিব। কন্ট্রোল ওয়াইজ একবার চেক দিই কোনো কিছু ভুলভাল আছে কিনা, না ঠিক আছে। আচ্ছা, তাহলে এই শেপটাকে আমরা অন্য একটা কালার দিলাম। এরপরে আসি এই শেপটা আর এই শেপটা, এগুলো কি এক হয়ে যাবে না? এখন এটা হলো একটা এক শেপ হয়ে যাবে নাকি, বলেন? না 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 না, এগুলো কাটাকাটি করতে হবে, এগুলো শেপের খেলা, বুঝছেন? এগুলো শেপ দিয়ে করতে হবে। আমি আগামী দিন আপনাদেরকে শেপ দিয়ে করলে ঠিক হবে। পেন টুল দিয়ে যদি আমি করি তাহলে ঝামেলা আছে, যেমন এই জিনিসটা করতে গেলে আমাকে আলাদা করে টানতে হইতো, টানা বাঁকা ছাড়া হইতে পারতো, এরকম অনেক কিছু। কাটাকাটি করতে হবে, আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি আপনি, কিন্তু কাটাকাটি না করলে তো যাওয়া যাবে না। আমি কাটাকাটি করে জানি না,
আমি তখন রেস্টুরেন্টে বসে আছি, খাবারের জন্য ওয়েট করতেছিলাম, তখন পিজ্জা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু কাজ করি, এইটাকে এর সাথে অ্যাড করে দিব, আমরা এতটুকু একটা শেপ অ্যাড করে দিব। এখন কথা হলো এইটার সাথে এটার পাথফাইন্ডার করা উচিত। কেন পাথফাইন্ডার করা উচিত বলেন তো? এই ভাইয়া, এটার সাথে পাথফাইন্ডার করা উচিত বলেন তো কেন? এই হলুদটারে কালোর সাথে পাথফাইন্ডার করা উচিত কেন? হলুদটারে কালোর সাথে পাথফাইন্ডার করা উচিত আনগ্রুপ, কারণ এই অংশটা এখন এইটার সাথে অ্যাড করে দিব, এটার সাথে ইউনাইট করে দিব, ইউনাইট করে দিব। তাহলে এই লাল শেপটা হলো একটা শেপ, আর এই হলুদ শেপ আর এটা হলো আমার একটা শেপ হবে, ইউনাইট করে দিলে এই একটা শেপ। এই দেখেন ওরা কি করছে, ওরা কিন্তু এই কাজটাই করছে। এখন আমার দরকার গ্রেডিয়েন্ট প্যালেট। গ্রেডিয়েন্ট প্যালেট তৈরি করার জন্য একটা শেপ, তার মধ্যে গ্রেডিয়েন্টের রং যদি আমরা উল্টাই দেই তাইলেই হয়। এবার আসি আইড্রপারে যে কালারটা অ্যাপ্লাই করা, এখানে ক্লিক করে আইড্রপার ক্লিক করে আমরা ধরেন ডিপ কালার যেটা সেই কালারটা নিই, ডিপ এইদিকে, আর এইদিকে আমরা নিব একদম লাইট কালার যেটা, এই হলো আমাদের কালার। এবার কালার এখানে কয়টা? দুটা। এইটাকে সিলেক্ট করে আইড্রপার এখানে কালার অ্যাপ্লাই করলাম, এটাকে সিলেক্ট করে আইড্রপার মানে কালারটা অ্যাপ্লাই করলাম, এটাকে সিলেক্ট করে কালার, এই কালারটা ঘুরাই দিছে সম্ভবত, আর বাকি কাজ ঠিক আছে। এটাকে জাস্ট কালারটা ঘুরাই দিয়ে দেখি কি ব্যাপার। আচ্ছা, এই বুঝতে পারছি কাজটা, জাস্ট গ্রেডিয়েন্টের খেলা এখানে। মানে আগে তো কাটাকাটি করতে হবে, আগে কাটাকাটি করে সব শেপ টেপ বানানোর পরে তারপরে অপশনটা শুধু গ্রেডিয়েন্ট। এবার কালার কোনটা কোন দিকে দিবেন সেই কালারের ব্যাপারে সেটা। ভাইয়া বুঝিনি, দাঁড়ান আমি কাজটা আরেকটু শেষ করি। বুঝিনি কালারটা, হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। কালারটা পারফেক্ট করতে আরো সময় লাগবে এই আর কি। এটা এই কালার ওরা এই সাইডে দিচ্ছে, এই কালারটা ওরা এই সাইডে, ওকে। এরপরে এটাও উল্টা দিচ্ছে, এই সাইড এদিকে দিয়েছে, এই সাইড এদিকে দিয়েছে। বলেন এখানে কি বুঝেন নাই? এই ভিউ গুলো এরকম, মানে এই যে এটা এটা গ্রেডিয়েন্টের 3 নাম্বার গ্রেডিয়েন্ট দিতে বলতেছে। ও আচ্ছা আচ্ছা, ফ্রি ফর্ম, ইয়াকে বলা হয় ফ্রি ফর্ম। ফ্রি ফর্ম যদি আপনি দেন তাহলে নিজের ইচ্ছা মতো দিতে পারেন। ফ্রি ফর্মে ইউজ করা যায়, যেমন এখানে আপনি ধরেন এখানে ক্লিক করলেন, এইখানে আই ড্রপার দিয়ে এই যে এই কালারটা দিলেন, এই কালারটা দিলেন। আবার ধরেন আবার এখানে ক্লিক করলেন, আই ড্রপার দিয়ে আপনি এই কালারটা দিলেন। ফ্রি ফর্ম দিলে ভালো, বাট ফ্রি ফর্ম সব জায়গায় লাগে না, বিশেষ করে এই সব জায়গায় ফ্রি ফর্মের দরকার নাই। এটা এমনি, এটা নর্মাল কাজ, নর্মাল কাজ, এর জন্য ফ্রি ফর্ম দরকার নেই। পারফেক্ট না, পারফেক্ট হবে না। ফ্রি ফর্ম দিলে আরো ঝামেলা। এখানে এখানে একটা রং দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, এখানে রং হবে একটা, ওটাই বারবার খালি ঘুরাই দিবেন, তাহলে পারফেকশন আসবে। ফ্রি ফর্ম হচ্ছে ম্যানুয়াল, যখন যেখানে আমরা ম্যানুয়াল কাজগুলো করি তখন। এই কাজটা পারতেন না আপনারা? কাটাকাটি যে দেখে বুঝতে হবে যে কোন ভাবে কাটতে হবে। এখন আমি কিন্তু আরেকভাবেও কাটা শিখাইছি, দিকটাকে স্টেম কাটা দেখালাম না, ওইভাবেও কাজটা করা যায়, কিন্তু ওইভাবে কাজটা করলে আমরা যদি এস এর কথাই চিন্তা করি, হ্যাঁ হ্যাঁ, এটা পরেরটুকু আরেকটা শেপ, এটা পরেরটুকু আরেকটা শেপ, এটার কপি করছে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, ওটা কিন্তু ঠিক মিডিলে ইয়ে করছে, এই ভাগটা করছে মিডিলে, কিন্তু আমার তো মিডিলে হয় না।
বুঝিনি, মিলে নাই। ওকে, তাহলে আমরা একটু ব্যাকে যাই, ওইটা মিলে আসি। আমরা যে শেপটা নিয়েছিলাম ওই শেপটা ওখান থেকে মিলে আসি। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসলাম। এই পর্যন্ত আসার পর আমরা এটাকে টোটালি স্কিপ করি, এটাকে স্কিপ করলাম। এবার আসি এই শেপটাকে আরেকটু যদি নামাই দিই, দেখি তো কেমন দেখায়। আরেকটু বেশি নামাই দিলাম, একসাথে সিলেকশন করে মাইনাস ফ্রন্ট, মাইনাস। এবার এটাকে সিলেক্ট করে এই হলো একটা কপি, জাস্ট কপি হলো এই বরাবর পর্যন্ত কপি করলাম। এবার এটাকে এই শিপ ধরে ঘুরাই দিলাম। ওকে, এইবার এবার হবে কিনা এখনো বলতে পারতেছি না, স্কেল বলবে, হ্যাঁ হবে, স্কেল বলতেছে আমাকে, হবে। আচ্ছা, এবার একটা স্কেল নিব আমি, এই স্কেলটা শেপ নিব এক কথায়, এই শেপটায় মাঝখানে বসে। শেপের রং যদি আমি কোনো কালার দেই তাইলে ভালো বুঝবো। শেপটা এখন আপ ডাউন করে মেজারমেন্ট করে বসাই দিব। এবার এই শেপটা কি হবে বলেন তো, এক হয়ে যাবে, এই টোটাল শেপটা এক হয়ে যাবে। এক হয়ে যাবে বলতে রাউন্ড আমি করলাম, এই শেপটা মিলাইছে কিভাবে এটার সাথে আবার বলেন। এই শেপটারে এই যে আমি রাউন্ড করতেছি কেন, মিলতেছে না দেখা, ধরেন এই কোণাটা একটু বাইরে চলে গেছে, কন্ট্রোল ওয়াই দিলে যে বাইরে চলে গেছে না, এই যেখানে বাইরে চলে গেছে, এই বাইরে চলে গেছে দেখাই, এটারে আমি হালকা একটু ভিতরে ঢুকাই দিই যাতে এটা এর মধ্যে চলে আসে। আবার ধরেন এই যে এটা এখানে একটু বাইরে বাড়তে চলে গেছে, একটু ভিতরে দিকে ঢুকাই দেন যাতে এটা এর মধ্যে চলে আসে। ও শেপটা তো একটু ছোট করতে হবে, দেখেন সেটা ছোট করতে হবে না, এই সাইডে, এই সাইডে একটু ছোট করে এর সাথে নিয়ে দিতে হবে। এখন দেখেন যায় না, হয় বেশি দিন এটা কম যায় কেন, ভিউ থেকে মনে আছে স্ন্যাপ টু পিক্সেল এটা উঠাই দিতে হবে, তাইলে এটা তাইলে আমি এখান থেকে এইটাকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে এই জাস্ট এই একটা একটারে ওকে ফাইন। তো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এবার আমরা এই শেপটাকে এইটার সাথে আর এটার সাথে, তাহলে কয়টা শেপ একসাথে, এই তিনটা, এই তিনটা টোটালি আমরা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এই তিনটারে একসাথে গ্রেডিয়েন্ট করা হচ্ছে, আমরা যেটা করেছে এই তিনটাকে একসাথে গ্রেডিয়েন্ট দিয়েছে, ব্যাস। তাইলে এইটা একটা শেপ, এইটাকে আমরা গ্রেডিয়েন্ট দিই। আচ্ছা, এই গ্রেডিয়েন্ট কি হয়েছে, গ্রেডিয়েন্ট কালার তো হয় নাই, গ্রেডিয়েন্ট কালার আমাদের নিতে হবে। গ্রেডিয়েন্ট কালারের জন্য একটা বক্স বানিয়ে রাখবেন, একটা প্যালেট বানিয়ে রাখবেন। প্যালেট বানানোর জন্য গ্রেডিয়েন্টের এখানে যে আই ড্রপার দিয়ে একবার ডিপ কালার, আর এইখানে একবার ক্লিক দিয়ে একবার সফট কালার, একটা প্লেট আগে থেকে বানিয়ে রাখবেন। তো সব কাজ শেষে এই যে প্যালেট, এই প্যালেটটা অ্যাপ্লাই করবেন। ধরেন এইটা, এটার মধ্যে আই ড্রপার দিয়ে এখানে, এরপর এইটা এখানে আই ড্রপার দিয়ে এটা, আর এটা আই ড্রপার দিয়ে এটা। আচ্ছা, এইটার কালারটা হলো উল্টে যাবে, কালারটা উল্টে এইভাবে। হ্যাঁ স্যার, ওকে। আর এইখানে যে ব্যাপারটা গ্রেডিয়েন্টটা দেখেন উপর নিচ নাকি পাশাপাশি, উপর নিচ, অর্থাৎ একটা কালার উপর থেকে উপরে এক কালার নিচে আর এক কালার, আমাদেরও উচিত এই গ্রেডিয়েন্টের উপর নিচ কালার করা। দেখেন তো আমাদের গ্রেডিয়েন্ট উপর নিচে আছে না লম্বা মানে ইয়ে কোন রকম আছে,
লম্বা, তাহলে আমাদের উপর নিচ করা উচিত। যদি আমরা উপর নিচ করি তাহলে আমাদের প্রবলেম সলভ। আচ্ছা, উপর নিচ আমি করলাম কিন্তু ওদের সাথে তাও আমার কালার মিলতেছে না, কারণ ওরা উল্টা করছে, এর উল্টা। তাহলে উল্টা করতে চাইলে এই কালারটা ওইদিকে দেন, ওই কালারটা এইদিকে দেন, এই কালারটা ওইদিকে, ওই কালারটা এইদিকে। ওকে, এইবার তাহলে আমাদের মিলবে। আই ড্রপার দিয়ে আমরা জাস্ট কালার গুলো করবো। আই ড্রপার, কালার অ্যাপ্লাই, আই ড্রপার, কালার অ্যাপ্লাই। আচ্ছা, এবার এই শেপটা কোথায় ছিল, এটা মনে হয় নিচে গেছে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে যদি আমরা দিই তাহলে এ চলে গেল সবার নিচে। আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়েছে, সেটা হলো আচ্ছা এখানে প্রতিটা কালার কিন্তু নিচের দিক হয়ে গেছে, মানে আড়াআড়ি হয়ে গেছে, উপর নিচ হয় না। এখানে প্রতিটা কালারকে উপর নিচ করতে হবে। উপর নিচ করার জন্য শিফট ধরে টান দিতে হবে, শিফট ধরে এরকম টান দিতে হবে। শিফট ধরে টান দিতে পারেন? এই এটাকেও সেম আড়াআড়ি হয়েছে। আড়াআড়ি হলে হবে? আড়াআড়ি হলে এখানে হবে না, এখানে উপর নিচ দিতে হবে। প্রতিটার মধ্যে এরকম উপর নিচ দিতে হবে। বুঝতে পারছি? আজকে খুব বেশি কঠিন হয়ে গেল? হ্যাঁ, সহজ মনে হলো, সহজ না? না, আসলেও সহজ না, আসলেও সহজ না। মানে বাকি কাজগুলো গ্রেডিয়েন্টের, এই হলো ঘটনা। এখানে সম্পূর্ণ খেলাটাই গ্রেডিয়েন্ট। তারপরেও তো আমি কালারের এখনো পারফেকশন আনতে পারি না। এই কালারটা হচ্ছে পারফেকশন আসেনি। ওকে, তারপর তাহলে এই কালারটা না, ওরা মনে হয় এখানে আরেকটা কালার ইউজ করেছে। না, ঝামেলা হয়, ঝামেলা হয়, ঝামেলা হয়। টেনে দেখতে পারেন, টেনে দেখা যেতে পারে, আমি টেনে দেখতেছি। হবে না, আশা করি হবে না। তারপর আমি টেনে দেখতেছি। এবার ঠিক আছে? তাও হয় না। আচ্ছা যাই হোক, এটা হলো সম্পূর্ণ গ্রেডিয়েন্টের খেলা। লাস্ট স্টেপে যে শুধু গ্রেডিয়েন্টের কালার দিতে হবে, তাহলেই হয়ে যায়। আর এটা 100% মিলাইতে আরো কষ্ট হবে। আর আপু যেটা বলতেছে সেটা হলো সবগুলোর ধরে আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, যে একটা ক্লিক করলাম কাজ হয়ে যায়, তখন এক হয়, মানে পারফেক্ট হয়। বুঝতে পারছেন? ঝামেলা হয়। পারবেন করতে? আচ্ছা, এই কাজটা কোনটা, কোন সে উপরে? এটা 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 ও, এটা উপরেই। ও, এইটা উপরে, এখানে এখানে এখান থেকে এটা উপর নিচে হয়েছে, তাই তো? আচ্ছা, এটা কিভাবে করা যায়? এটা মনে আছে ওই যে আপনারা অলিম্পিকের লোগোর মধ্যে একটার মধ্যে আরেকটা ইন করছিলেন, ওই কাজটা এখানে, ওই কাজটা এখানে। যেমন আমি যদি এইটাকে শিপ ধরে, ঝামেলা এখন এটা করলে ঝামেলা, কারণ কি এইখানে আবার এইটা আছে, এটা তো কাটতে হবে, তো এটা তো তখন কাটতে হবে, তাহলে একটু ঝামেলা। তবে এটা না করে এটার উপর উঠাই। হ্যাঁ, হ্যাঁ চেক করবো, অবশ্যই চেক করবো। আর এটা কি পারবেন, বাসায় যা করতে পারবেন? এরকম তাহলে কয়েকটা দিয়ে দিই, বাসায় যে করে নেন। কি এগুলো বহুত কঠিন? আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, তাহলে আমি যে এস দেখালাম না, একটা এস, পারবেন এটা? একটা এস আমি আবারও দেখাচ্ছি, তাহলে এই থ্রুতে আমি একটা এস দেখাই, একটা এস নিলাম। এবার এসটাকে আমি আউটলাইনে কনভার্ট করে ফেলি।
এখন এই এস রে যদি আমি আমরা যেমন ইয়ে দিয়ে করেছি, কি দিয়ে জানো, পেন টুল দিয়ে। আমরা কি দিয়ে করলাম এখন, শেপ দিয়ে, শেপ দিয়ে করছি না, কি দিয়ে করছেন, এই শেপ দিয়ে করতে চাইলে এই একটা শেপ নিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে একটু দেখে নেবে এই জিনিসটা, সামনের দিন আমি এর থেকে কোডিং জিনিস শেখাবো, যার নাম গোল্ডেন রেশিও, তার নামই হলো গোল্ডেন রেশিও। আচ্ছা, তাহলে আমি দুটো শেপ নিলাম, বৃত্ত নিয়ে দুটো দুই সাইডে বসাইছি, বসায়া এরপরে পাথফাইন্ডারের ডিভাইড ডিভাইড দিলাম, এরপরে আনগ্রুপ দিলাম, বাইরের এইগুলারে দিলে আপু ওই যে মনে করে এটা সমস্যা, তাই না, এটা সমস্যা, এটা আমারও আছে, সমস্যা কেন, আরে না ও একটু বেশি করে বলছে। এই দেখেন এবার এগুলা ইউনাইট, এই একটা সেট গ্রেডিয়েন্ট, এই একটা এই যে এখন গোল্ডেন রেশিওর নাম শুনে আবার সার্চ করতে গেছে, এটা একটা গেল, আর এটা একটাই। এখন এই যে টুকরা টুকরা হয়েছে, টুকরা টুকরা গুলোকে কি ইউনাইট করতে হবে না, এটা এটার সাথে যাবে কালার দিয়ে একটা, আবার এটাও কেটে যাবে, এটাও ইউনাইট, তাহলে এই একটা কালার আর এটার মধ্যে ও না, এটা তো এটাও তো আবার দুইটা, তাহলে এই এখন এই টোটালটাকে আমরা যখন গ্রেডিয়েন্ট দিতেছি, টোটালটাকে যখন গ্রেডিয়েন্ট দিতেছি তারপর একটু হিসাব নিকাশ করে দিতে হবে, তাইলে 3D এর মতো একটা কিছু চলে আসে। বুঝতে পারছেন, এই হলো ঘটনা। মাথাটা কেমন হয়েছে? আচ্ছা, এখন এই যে আপু যেটা বললো যে সবগুলো যদি একসাথে আমরা দিই তাহলে কি হবে, সবগুলো দিলেই যেরকম, বুঝছেন, এই কারণে আমরা আলাদা আলাদা, কিসের মাথা কথা বলি, এদিকে কি, কোন মাথা, মানে এই যে এটা এটা এই গোলটা আর এই গোলটা, এটা তো আমি বানাই নাই, আমরা লেখটা লেখারে ওই করছি, এই এসটাকে আমরা বানাইছি, এটা লেখা না, এই টেক্সট না, আমরা যদি বানাইতাম তাহলে এর থেকে হয়তো ভালো হইতো, আমরা গত ক্লাসে না একটা এস বানাইলাম, ওইরকম যদি একটা এস বানাইতাম তাহলে হয়তো এর থেকে ভালো হইতো, তাই না, তবে এস এর হওয়া উচিত, এস হওয়া উচিত এরকমই, এস হওয়া উচিত কেমন, দুই পাশ সমান, দুই পাশ সমান হওয়া উচিত না, একটা এস বানাই একটা এস লিখলেন আপনি, এস এর এইটা এইটা গোল আর এটা চ্যাপ্টা, এটা তো তাই আছে তাই না, এটা এরকমই আছে, কিন্তু আমাদের হওয়া উচিত কেমন, হওয়া উচিত আসলে সমান। আচ্ছা, এই যে যে কাজটা এটাই, আর গোল্ডেন রেশিও এরকমই, এরকমই সহজ, তাহলে আগামী ক্লাস আপনার এগুলো করি, এখন হলো হোমওয়ার্ক দিতে, হ্যাঁ বুঝিনি, আমি দিব, এটা কি লিখছে, অয়নকে আজকে আসবো না, আচ্ছা, ও সেই লোগোটা দেখবেন না যেটা ডেলিভারি, সেটা তো আশরাফুলকে বলতে হবে। আমার ফোন অফ হয়ে গেছে। আচ্ছা, এই পাতাগুলো কার, ও জানবো মধ্যে এরকম আছে, আছে,
সাফা, ভেরি গুড। সাফাটা তো খুবই সুন্দর হয়েছে। এই সাফা কার? হ্যাঁ, আপনার? সাফা কবির? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। সাফা খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে। মেয়েটা কালো দিছেন, এই পার্থক্য। আর মেয়েটার ফেস মাস্ক ঠিক হয় নাই, কানের দুল টুল উল্টা পাল্টা হয়েছে। আচ্ছা, ব্লাড গ্রুপ, ব্লাড ড্রপ, এটা ভালো হয়েছে। বিশেষ করে এখানে একটা হাত আছে, এটা খুব সুন্দর হয়েছে। ব্লাড ড্রপ, ব্লাড ড্রপ। হ্যাঁ ঠিক আছে, তো এটাই তো ক্রিয়েটিভিটি। পানির ড্রপ ছিল, এটার আপনি ওয়াটার ড্রপ বানাইছেন, এটাই তো ক্রিয়েটিভিটি। বুঝতে পারছেন? এরপরে ড্রেসের মধ্যে সুন্দর সুন্দর, এটা ভালো হয় নাই, এটা ভালো হয় নাই, আর এগুলো একটু সুন্দর হয়েছে। আসেন, এটা বাদে সুন্দর হয়েছে। আর এই সকল ড্রেসে ইয়ে থাকে না, এই যে যেমন এই লেজ দিচ্ছেন না দুইটা, এরকম লেজ থাকে না, বেশি লেজ দিচ্ছে। এটা কি করছে আপু? পেন্টুলের কি অবস্থা? আরো ভালো ফাইল লাগবে, আরো ক্লিয়ার হওয়া লাগবে। আমি তো দেখতে পারতেছি না, আমি এটা ভালো মতো দেখতে পারতেছি না। কেন জানেন? আমি এটা কেন দেখতে পারতেছি না? ওনারটা যেমন বড় পিকচার, এটা যেমন বড় পিকচার, আপনাদের ছোট পিকচার। আরো বড় করে যদি দিতেন তাইলে আমি আরো ভালো বুঝতে পারতাম। যেমন এইখানে দেখে আমার মনে হচ্ছে একটু শেপটা ভালো নেই, এটা আমার দেখে মনে হচ্ছে শেপটা ভালো। তবে এই ধরনের শেপ গুলো বানাতে হলে ইন্ট্রোডিউস না করে আপনি চাইলে এই ধরনের শেপ গুলো বানাতে পারেন। বুঝেন নাই? শেপ দিয়ে বানাতে পারেন। ধরেন এই যে একটা শেপ বানানো, মানে এরকম যদি বানান সেগুলো হলো ওই 100% ইয়ে থাকে। যেমন দেখেন আমি একটা লোগো বানাইতেছি, এবার আমার লোগো আবার, হ্যাঁ, ও ডাচ বাংলা, ডাচ বাংলা ব্যাংক, এই যে আমার লোগো। আমি ভাই এত ক্রিয়েটিভ মানুষজন না, আমি আমার মাথায় যা যখন যা আসে তাই করে ফেলি, ওটার লোগো হয়ে যায়। চিল্লাইলে মার্কেট পাওয়া যাবো, জানো চিল্লাইলে মার্কেট পাওয়া যাবো। তারপরে কি, তারপরে ডায়লগটা কি জানো? তাহিরি যা বলে তাই ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এই যে আমার লোগো এটাই, বুঝছেন? এখন কথা হলো এই ইয়েটা, এইগুলো অ্যালাইন ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা, এইসব লোগো যে লোগোই করেন অ্যালাইন ঠিকঠাক রাখতে হবে। এরপর হলো কালার, যেমন এই লোগোটা দুই ধরনের হতে পারে, একটা হলো এই ধরনের স্টাইল কালার, আর একটা হলো এরকম। গ্রেডিয়েন্টের মধ্যে তফাৎ আছে না? গ্রেডিয়েন্টের মধ্যে তফাৎ আছে, বলেন তো কি তফাৎ? একটা হলো একটা গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা কালার, মানে এক একটা অক্ষরের মধ্যে দুইটা কালার, আর এই টোটালটার মধ্যে দুইটা কালার, এই হলো পার্থক্য। কোনটা আপনি ক্লায়েন্টে দিতেছেন। আর এই ধরনের যদি লোগো হয়, সেই লোগো গুলো হওয়া উচিত পুরো এক কালার সলিড। বিশেষ করে এই জিনিসটা টোটাল সলিড হওয়া দরকার। আচ্ছা, এই ধরনের লোগো, একটা লোগো সবসময় পিএনজি করতে হয়। পিএনজি মানে কি? পিএনজি মানে কি? পিএনজি মানে হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, ফুল ফর্ম। এটা মানে হলো এর পিছনে কিছু থাকবে না, আমি যখন যার উপরে মারবো তখন সেটা ওইটার উপরে ধারণ করবে। তো এগুলা সবসময় ট্রান্সপারেন্ট রাখতে হয়। আর কালার দিতে হয় কোম্পানির পছন্দের যে কালার, যেমন আমার যদি পছন্দ হতো লাল কালার, আমি তাহলে সব জায়গায় লাল কালার দিতাম। বুঝতে পারছো? আমার যদি পছন্দ হয় কালো কালার, সব জায়গায় কালো কালার। আর হচ্ছে যাই হোক, এখন আমরা যাই আপনাদের কাজে। তো
আপুর এই শেপগুলো ভালো হয় নাই, অতটা ভালো হয় নাই, কারণ হলো আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। যেমন এই জায়গায় আমার মনে হচ্ছে স্ক্রিনশট নিয়েছিলাম, পেন্সিল ভালো প্র্যাকটিস করতে হবে আরো। আচ্ছা, আরেকটা বিষয় হলো এখানে ফ্রেঞ্চ এফআরআই এর নিচে অ্যালাইন দেখেন আর বিল্ডার্স এর পর অ্যালাইন দেখেন, অ্যালাইন ঠিক থাকে ঠিক নাই, এটা এই সাইডে বেশি ফাঁকা, এই সাইডে কম ফাঁকা। এটা কি, কে বানাইছে এটা, কেমন এটা কি রেস্টুরেন্টের লোগো হইলো? এই রেস্টুরেন্টের লোগোর মধ্যে কি বুঝাইছেন আপনি? এটা কিভাবে একটা লোগো হয় বলেন? দুটো চামিচ, চামিচ কি হইছে? কোনোভাবে এটা লোগো আমি মেনে নিতে পারতেছি না। আচ্ছা, তারপরে এই ছবিটা কি ভেক্টর আপু? এটা কি ভেক্টর? পুরোটাই কপি করছেন, পুরোটা আলাদা আলাদা শেপ, মানে এটাকে বড়, আমি যদি অনেক বড় করতে চাই পারবো? না না, আমি একটা হলো কাটা চারপাশ থেকে কেটে নেওয়া, আরেকটা হলো প্রতিটা শেপ আলাদা 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 করে কাটা, কোনটা? তাহলে তো হইলো না। আপনি তো ভেক্টর করেন নাই, তাহলে আপনারা কার্টুন ড্রয়িং শিখছিলেন, কার্টুন ড্রয়িং, কার্টুন স্কেচ। কার্টুন ড্রয়িং এর মধ্যে আমরা কি করছিলাম, একটা কার্টুন রে কেটে ফুললি আলাদা করছিলাম, ওই কাজটা এখানে করতাম, প্রতিটা পার্ট আলাদা আলাদা করে ওইটা ভেক্টর বানাইতাম। রাস্টার টু ভেক্টর করতাম না, এটা হলো ওইটা, আমরা রাস্টার টু ভেক্টর এখানে আসতেছে। আচ্ছা, এটা সুন্দর হইতো যদি আপনি ওয়াটারমার্ক আলা ছবি ইউজ না করতেন, এবং এটাও এরকম ভেক্টর কাটতে হবে, মানে যে কোনো কাজে ভাই, যে কোনো কাজ আপনি করতে গেলে আপনার অবশ্যই ভেক্টর আগে রূপান্তর করতে হবে। যে কোনো কাজ আপনি করতে গেলে অবশ্যই আপনাকে ভেক্টরে রূপান্তর করতে হবে, এটা সে ভেক্টর করে নাই। 2 নম্বর প্রবলেম, মেয়েটার এখানে হাতা গেল কই, তার বডি বাকি ঠিক গেল কই? সাদা ছিল, তাহলে আপনি কেমন এটা করলেন? হইলো তো, এটা হইলো না। আচ্ছা, এরপরে এটা নাম কি, কই নাম কই? এয়ার, এয়ার কিছু হইলো? চুলগুলো ভালো হয় নাই, আরো সুন্দর করতে হইতো। এটা সুন্দর হয়েছে, এটা কার? এরকম একটা কাজ করছিলাম, এরকম একটা কাজ করছিলাম, ওই কাজটা কই যেন আছে, দেখাই দিচ্ছি ওই কাজটা। এয়ার, এয়ার কি? এটা একটা ব্র্যান্ড তো করতে হবে তো, আর এটা তো একদম মেয়েটা লম্বা বানাই ফেলছে। এয়ার, এই আপনারা, আমাদের এখানে খুজুর ভাই আসতো না, এই যে হাসান ভাই, ওনার মধ্যে জ্বর ঠান্ডা কাশি, করোনার পূর্বাভাস, তাড়াতাড়ি মাস্ক করেন। ও আশা বলি যে কালকে লোক বানাইছে ইফতার ফ্যাশন জন্য 500 টাকা। কি ফন্টের মধ্যে ইফতার, ইফতারে ঘুরানো লেসটা টিস লাগাই দাও, তাই না? এটা সম্ভবত আশরাফুল আলাদা মানে নিজে করছে, ঘুরানোটা মনে হয় নিজে করছে, পেন চুন দিয়ে একটু ঘুরাইয়া আমি দিচ্ছি। এই ফোনটা আছে নিজেরটা, নিজেরটা তো আছে। ম্যাক্সিমাম কাজই আমরা করি কি, এই ইয়ে নিজের একটা ফোন দিয়ে চালাই দিই। আর কিছু কিছু ফন্ট দেখা যায় কোম্পানির নাম, টাইটেল একটু ইউনিক দিলে ভালো হয়, সেসব জায়গায় একটু নিচে ড্রয়িং করে ক্রিয়েটিভিটি খাটাইতে। যেমন সে এফটার টির লাগাইছে কেমনে, এই এফ আর টির মধ্যে সংযোগ লাগাইছে কেন, একটা প্যাচ দিচ্ছে, আর আপনি প্যাচ না ডাইরেক্ট দিতে পারতেন, তাই না? প্যাচ না ডাইরেক্ট তো দেওয়া যেত, কিন্তু এটা কি সুন্দর। হয়তো আমি জানি না, হয়তো বা নিজেই তৈরি করছে দেখে মনে হচ্ছে।
আচ্ছা আমি একটা লোগো আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা খুঁজে পাবো কোথায়? এই মাত্র 2 জনের কাজ, আর কই? স্যামস বুটিক, নরমাল ফন্ট, 1 নাম্বার। 2 নাম্বার ওমেন্স প্রাইড, এর নিচে কিন্তু এখানে গ্যাপ, এখানেও গ্যাপ। কতটুকু পরিমাণ গ্যাপ আছে? অ্যালাইন ঠিকঠাক করা। এই মেয়েটার নিচের দিকে নামবে, মেয়ের সাথে মিলে যাবে। আমি একটা লোগোর কাজ আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু কই পাবো সেটা? আমার ফোনটা তো বন্ধ। কি ফাইভ করছেন? কে? এত অ্যাকাউন্ট খুলে কি হবে? কাজ না জানলে এত অ্যাকাউন্ট খুলে কি হবে? কাজ না জানলে এত কষ্ট করে কি লাভ? আচ্ছা আপনারা এখন, এখন ওই যে এক্সট্রা জন্য কেটে দেখাইছি না আমি? এই এক্সট্রা জন্য কেটে দেখাইছি, আপনি এক্সট্রা কেটে দেখেন আর আমি ওই ছবিটা খুঁজে বের করি। এই কাটেন। না, কাজ করতে দিস। পাইতেছি না কেন? এই কাটেন, পেজ কাটেন। আচ্ছা সামনে দিন আমাকে মনে করেন, আমি একটা মেকআপের লোগো দেখাবো আপনার। মেকআপ লোগো। সামনের দিন আমি আপনার একটা মেকআপ লোগো দেখাবো। আচ্ছা এবার আসেন, আমরা এই কাজটা আমরা এস তো বাসাতে পারবো, পারবো না? এস এস এর মতো কাজগুলো বাসাতে পারবো না? ধরেন আপনি কাজ পারেন, কি কাজ পারেন? কি কাজ পারেন বলেন? একটা পিডিএফ এডিট করতে হবে, পারবেন? একটা পিডিএফ এডিট করতে হবে, পারবেন? একটা পিডিএফ এডিট করতে হবে, সেই পিডিএফ করে ওপেন উইথ ইলাস্ট্রেটর দিলে চলে আসবে। ইলাস্ট্রেটরের মধ্যে আমরা জানলে যা এডিট করে নেই। আপনি ইলাস্ট্রেটরের মধ্যে একটা ছবি এডিট করতে পারেন, একটা ফাইল এডিট করতে পারেন, পিডিএফ এডিট করে একই কথা। তার মানে পিডিএফ এডিট করাটাও আপনি শিখছেন, আপনি পারেন না, আপনি করেন না, বাট করা যায়। একই ওয়ে, একই সিস্টেম। যেমন আজকে আমি ব্যাংকে গেলাম, সিটি ব্যাংক, অ্যাকাউন্ট খুলতে। আর অ্যাকাউন্ট খুলবো, তো বলতেছে আপনি কি করেন? স্টুডেন্ট। আইডি কার্ড কই? স্টুডেন্ট আইডি কার্ড কই? সাথে নাই। তাহলে তো অ্যাকাউন্ট খোলা যাবে না। কি করেন? চাকরি করি। কই চাকরি করেন?
যুব উন্নয়ন সামাতে। আইডি কার্ড আছে? না। স্যালারি কি ব্যাংকে দেয়? না, ক্যাশ টাকা দেয়। ক্যাশ টাকা দিলে হবে না, স্যালারি স্টেটমেন্ট লাগবে। ব্যাপারটা বুঝতে পারছেন? গেল। এরপরে কি করেন? ফ্রিল্যান্সিং করি। কোন সাইটে করেন? ফাইভারে করি। মান্থলি কয় টাকা ইনকাম? কইলাম যে টাকা ইনকাম। আর পরে বলে যে এটা রিস্টেটমেন্ট দেখার। আর রিস্টেটমেন্ট দেখাবো কেমন? স্টেটমেন্ট মানে কি? আমার মাসে কয় ডলার ইনকাম হয়েছে, কয় ডলার খরচ করছি, এর একটা হিসাব নিকাশ। পরে এখন আমার যে অ্যাকাউন্ট, আপনাদের অনেকে আছে না আমার নিজের অ্যাকাউন্ট না খুলে বাবার অ্যাকাউন্টে খুলছেন, এরকম আমার নিজের অ্যাকাউন্টে নাই, আমার নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট নাই, কারণ তখন আমার এনআইডি আসে নাই। তখন এনআইডি আসে নাই দেখে আমি আমার নিজের নাম ইউজ করি নাই। এখন আমার তো আজকে নিজের নাম লাগবে। তো সব বলতেছে আমি দিছি, তারপরে সে বলতেছে এটা তো আপনার না, এটা তো আরেকজনের নাম। কারণ আমার বাসার আরেকজনের নাম দিয়ে আমি খুলছি। পরে আমি কি করলাম, আমি বল ঠিক আছে আমার টানতেছি, তাই বলে আমি আশরাফুলকে ফোনে বললাম, আশরাফুল আমি একটা ফাইল পাঠিয়ে দিয়েছি, এটা এডিট পিডিএফ ফাইল, এটা জাস্ট এডিট করে আমার নামটা এই নামটা এখানে বসায় দেন। আশরাফুল গ্রাফিক ডিজাইন কোর্স করছে আপনার মতো, আশরাফুল তো পিডিএফ ডিজাইন কোর্স করে না, কিন্তু সে এখান থেকে যায়, ফাইল থেকে ওপেনে যায়, পিডিএফ এ যায়, পিডিএফটা এডিট করে আমার পাঠিয়ে দিচ্ছে, কাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে পিডিএফ এর অনেক কাজ লাগে, পিডিএফ অনেক কাজেই লাগে। পিডিএফ ফাইল মানে কি? যেগুলা এডিট করা যায় না, বাট পিডিএফ ফটোশপ ইলাস্ট্রেটর এডিট করা যায়। পিডিএফ ফাইল ফটোশপ ইলাস্ট্রেটর এডিট করা যায়। ঝামেলা করে। সার্টিফিকেট ডিজাইন, সার্টিফিকেট ডিজাইন লাস্টের দিন বুঝেন, যেদিন আমরা ইলাস্ট্রেটর শেষ ক্লাস করবো, আর 2-3টা ক্লাস। আচ্ছা, আমরা ফাইবারে গেলাম। ফাইবারে যে আমরা যেহেতু লোগো নিয়ে কাজ করতেছি, আপাতত লোগো ডিজাইন নিয়ে একটু সার্চ করি। ফাইবার মানে কি? ফাইবার, হ্যাঁ, $5 থেকে শুরু। $5 $5 থেকে শুরু, যে কোনো জিনিস $5 পাওয়া যায়। $5 যেসব লোগো পাওয়া যায় আমরা সেই লোগোগুলো দেখি। দেখছেন $20 নিচে নাই। যারা মোটামুটি কাজ করে তারা $20 নিচে করে না। একজন পাইছি $15, 21টা কাজ করছে। আর একজনের পাইছি $5, 14টা কাজ করছে। তাহলে $5 প্রোফাইলে আমরা ঘুরে আসি। I will design outstanding, unique, modern, professional business logo. এখানে ওয়ার্ড আছে কয়টা? ওয়ার্ড মানে কি? এই ওয়ার্ড মানে কি? এখানে কয়টা ওয়ার্ড আছে? কয়টা ওয়ার্ড আছে? টোটাল মিলে কি? টোটাল মিলে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের কি কোনো অর্থ আছে? অর্থ আছে? বলেন। আউটস্ট্যান্ডিং এর বাংলা কি? হ্যাঁ, আচ্ছা। ইউনিকের বাংলা কি? মডার্ন বাংলা কি? প্রফেশনাল বাংলা কি? ওকে, বিজনেস লোগো তো বুঝি। তাহলে টোটাল সেন্টেন্সের মানে কি দাঁড়ায়? বলেন বলেন। যুগ উপযোগী, মানসম্মত, তাই না? বিজনেস লোগো সে করে। আই উইল ডিজাইন, আমি করব। এই আই উইল মানে ফাইবারের মধ্যে, যেহেতু আমি একজন সেলার, আমি একটা জিনিস সেল করব, তার মানে কি আই উইল, আমি করব। আমি কি করছি? আই অ্যাম না আমি করছি, নাকি আই এম এর সাথে আবার দিব আই এম সেলিং, আই এম জিপিএ 5 না? এখন ব্যাপারটা হলো এরকম যে এখানে আই উইল সবসময় দিতে হবে, এটা তো ওদের রুলস, ওখানে আই উইল দেওয়াই থাকে। আপনি আই উইল পরের থেকে দিবেন, আই উইল ওয়ার্ক দিবেন নাকি আই উইল আউটস্ট্যান্ডিং দিবেন নাকি আই উইল ডু দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো এই টোটাল জিনিসটাকে বলে টাইটেল। কি বলে? টাইটেল। এটার এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে টাইটেল। ইহাকে গিগ টাইটেল বলে। গিগ, গিগ মানে কি? ফেসবুকে একটা পোস্ট করেন না আপনারা, ফেসবুকে যেমন একটা স্ট্যাটাস দেন, একটা পোস্ট দেন, ধরেন আপনি রিমোটটা বিক্রি করতে চান, তাহলে আপনি ফেসবুকে যে যদি পোস্ট করেন, তাহলে কিভাবে পোস্ট করবেন? এটা আপনি বিক্রি করতে চান, ফেসবুকে বিক্রি করবেন, কিভাবে পোস্ট করবেন বলেন? এখানে আই উইল দিতে বলছে আগে।
ওকে, I will sell projectors remote লাইক। আচ্ছা, এখন কথা হলো যে এই যে এটার কি বললেন টাইটেল, আর সাথে কি ছবি দিবেন না আপনি? আপনার তো ছবি দিতে হবে, কিসের রিমোট, কোন কোম্পানির রিমোট, সেগুলো তো ছবি দিতে হবে। তার মানে আমাদের এই ফেসবুকে যে একটা পোস্ট করি ওটাকে বলা হচ্ছে পোস্ট, বিক্রয়.com এ বিক্রি করতে গেলে ওটাকে বলা হচ্ছে পোস্ট, কিন্তু ফাইবারে এসে যখন আপনি চেষ্টা করতেছেন তখন এটাকে বলা হচ্ছে গিগ। কি বলা হচ্ছে? গিগ। তাহলে গিগ কি? গিগ লাইক অ্যাজ এ পোস্ট, ফেসবুক পোস্ট। ক্লিয়ার? ফেসবুক পোস্ট যেমন মানুষজন দেখতেছে, দেখে কমেন্ট করতেছে, আপনারা মেসেজ দিতেছে, এইরকম ভাবে এই গিগ হচ্ছে। এই গিগ ফাইবারে মার্কেট প্লেসে থাকে, আমরা এখানে আপলোড করি একটা গিগ, যেমন আমরা একটা ফেসবুক পোস্ট আপলোড করি ওইরকম ভাবে। এখানে আপলোড করার পর এর কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এক নাম্বার হলো ইমেজ দিতে হয়। এখানে সুন্দর ওয়ান্ডারফুল ইমেজ দিতে হয়। ইমেজ আবার একটা দিলে হয় না, ইমেজ দিতে হয় মিনিমাম 3টা। এই ইমেজের নির্দিষ্ট একটা সাইজ আছে, প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা সাইজ আছে। যদি নির্দিষ্ট সাইজ না হয় তাহলে ফাইলটা হয়তো বড় ছোট হতে পারে বা ক্রপ করে নিতে হতে পারে। যেমন ধরেন ফেসবুক প্রোফাইল পিকচার অনেক বড় একটা ছবি দিলে ওটা ক্রপ করে নেয় অটোমেটিক, তাই না? তার মানে এখানে একটা সাইজ আছে। আবার এখানে ইমেজ দিতে পারবেন আপনি 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা, ইমেজ দিতে পারবেন 3টা। তো ব্যাপারটা হচ্ছে এখানে আপু এগুলা ওর ক্লায়েন্টের ছবি, এগুলা ক্লায়েন্টের ছবি সেখানে অ্যাড করে রাখছে জলছাপ দেখা। আচ্ছা, সেই কাজটা করছে কয় ডলারে? $5। কি করছে? 2টা লোগো আর কভার আর্ট কনসেপ্ট প্লাস পিএনজি প্লাস জেপিজি 1400 গুণন 1400 और 3000 গুণ 3000 প্লাস কমার্শিয়াল ইউজ। ব্যাপারটা একটু বুঝলি। সে 2টা লোগোর থিম দিতেছে আপনারা। আমারে একটা ক্লায়েন্ট এসে বলছে আমি একটা মেকআপ খুলবো, আমার মেকআপ খোলার জন্য, পার্লার খোলার জন্য আমার একটা মেকআপ রিলেটেড একটা লোগো লাগবে। তখন আপনি তার কনসেপ্ট কয়টা দিবেন? এখানে কয়টা দিবেন? 2টার জন্য আপনি কয় ডলার পাচ্ছেন? $5। মকআপ বুঝেন? মকআপ, এখানে কি লোগোর মকআপের কথা উনি বলছে? সে কি বলছে? জাস্ট কনসেপ্টের কথা বলছে। কনসেপ্ট পিএনজি জেপিজি ফাইল। তার মানে আমি একটা লোগো বানাইছি, এই যে লোগোটা, এখন এই লোগো হলো আমার একটা কনসেপ্ট, এই আমার একটা কনসেপ্ট, আর একটা কনসেপ্ট যদি আমি দিতে চাই সেক্ষেত্রে তার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, তার প্রোডাক্টের কোয়ালিটি, তার প্রোডাক্টের সার্ভিস সবকিছু ডিপেন্ড করে দেখা গেল আমি তার 2টা লোগো বানাইছি। আমি এই 2 ধরনের লোগো বানাইছি। এখন এই যে 2 ধরনের লোগো আমি বানাইলাম, এটা হলো একটা কনসেপ্ট, এটা হলো কনসেপ্ট। তাহলে আমি তারে দিব এই 2টা কনসেপ্ট, একটা কনসেপ্ট, একটা, এই 2টা কনসেপ্ট আমি দিব $5 বিক্রি করবো আমি। জেপিজি চাইলে জেপিজি, পিএনজি চাইলে পিএনজি, সাইজ চাইলে সাইজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে কি আছে? 3টা কনসেপ্ট। প্রিমিয়ামের মধ্যে কি আছে? 4টা লোগো বা 4টা কমান্ড আছে। 4 ধরনের 4টা হতে পারে, বা একটাই 4 ক্যাটাগরি হতে পারে, যেমন আমি 2টা দেখলে দেখালাম আপনাদের। আচ্ছা, তাহলে এই যে এই হলো এই $5 $5 কয় ডলার ছিল মাঝখানটা? 5 15 30। তার মানে সে এরকম একটা প্যাকেজ সাজাইছে, এর কাছে মানুষজন যায় কিনে। তো এই লোকটার টোটাল অর্ডার কয়টা বলছিলাম? কিভাবে বুঝলাম? এখানে তার 54টা রিভিউ আছে, 54টা রিভিউ আছে। আসলে প্রকৃতপক্ষে তার কাজ 54টারও বেশি, কারণ অনেক ক্লায়েন্ট আছে যারা রিভিউ দেয় না। রিভিউ বুঝেন? রিভিউ রিভিউ বুঝেন আপু? আপনি রিভিউ বুঝেন? আমি একটা জিনিস সেল করলাম, এই সেল করার পর আমার ক্লায়েন্ট নিল, ও এটা পায়া সন্তুষ্ট কিনা বা আমি তারে হ্যারেস করছি কিনা, সে এই জিনিসটা ওখানে এসে সংক্ষিপ্ত করে বলে দেয়, এটাকে বলা হচ্ছে রিভিউ, স্টার দেওয়া যায়। এই অনেকে আবার রিভিউ দেয় না, অনেকে রিভিউকে ভুলে যায় বা কোনো কারণে দেয় না। আচ্ছা, তো এই কারণে এর অর্ডার 54টারও টোটাল বেশি। এই মুহূর্তে সে 24 মিনিট আগে লাস্ট ডেলিভারি দিচ্ছে। 24 মিনিট আগে সে লাস্ট ডেলিভারি দিয়েছে, এবং এই মুহূর্তে তার এখনো কাজ চলতেছে 10টা অর্ডার। তার মানে 54 দেখতেছেন, কালকে দেখবেন 64 হয়ে গেছে। 10টা অর্ডার তার এই মুহূর্তে রানিং। সে অনেকদিন ধরে 54টা কাজ করছে বা 40টা কাজ পাই, তার ধরেন 4 মাস 5 মাস 6 মাস সময় লেগে গেছে 40টা কাজ করতে। কিন্তু 40টা কাজ করার পর 40টা কাজ করতে তার 6 মাস লেগে গেছে ধরেন।
আমরা ধরছি, কিন্তু যখন সে 54টা কাজ পাইছে, কোনো কষ্টে কষ্টে কষ্ট 54 পর্যন্ত গেছে, তখন একদিনে 10টা টাকা পাইছে। এটা তার প্রমাণ। দেখছেন, এটা তার প্রমাণ যে সে একদিনে 10টা পাইছে। কারণ সে যদি একদিনে 10টা করে পাইতো, তাইলে এইটা কয় দিনের অ্যাকাউন্ট? 5 দিনের অ্যাকাউন্ট হইতো, তাই না? আমরা কিন্তু চাইলে এটাও দেখতে পারি এটা কয়দিন আগের অ্যাকাউন্ট। কয়দিন আগের অ্যাকাউন্ট দেখবেন? আগস্ট 2021। এটা কি মাস? আগস্ট, তার মানে 1 মাস আগের অ্যাকাউন্ট। তাহলে সে 1 মাস ধরে নিই আমরা, 1 মাস অ্যাকাউন্টে 1 মাস যদি সে 10টা করে কাজ পাইতো, তাহলে তার আজকে কয়টা কাজ থাকতো? 1 মাসে যদি 10টা করে কাজ পাইতো তাহলে কয়টা থাকতো? 300 তো নাকি? 300 না? 30 দিনে যদি 10 করা হয় তাহলে কত? 300টা কাজ থাকতো না? তাহলে 300 লিমিট থাকতো না? ব্যাপারটা হলো প্রথম দিকে ইনিশিয়াল অবস্থায় কাজ মানুষ পায় না, খুব কম কাজ পায়। আস্তে 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 লেভেল আসে, ওই লেভেল হওয়ার পরে অনেক কাজ পায়। এটা গিগ র্যাঙ্ক করে। এই গিগ যখন র্যাঙ্ক করে সে 1-2 নম্বর পেজে চলে যায়, তখন তার কাজের পরিমাণ বেড়ে যায়। সে এতগুলো কাজ কেন পায় জানেন? দেখতে চান? আচ্ছা, আমরা গুগলে যাই, আমরা ফাইবারে যাই, কি লেখা সার্চ করছি? এখানে একদম 1 নম্বরে যে এসেছে টপ রেটেড সেলার, 1K প্লাস সে কাজ করেছে, এখনো করছে। এরপরে যে আছে সে লেভেল 2, সে 458টা কাজ করছে। এরপরে 861টা। এই যে এগুলা কি? এটা আমার কি? এটা সার্চ রেজাল্ট না? আমি লোগো ডিজাইন লিখে সার্চ করছি, সার্চ রেজাল্টে, সার্চ লিস্টে এই জিনিসগুলো আসছে না? তাহলে এটা কি আমার প্রথম পেজ না? তাহলে সার্চ রেজাল্টে প্রথম পেজে যারা এসেছে 1K প্লাস, 458, 861, 276, 90 জনের কাজ করছে, এরা সবাই র্যাঙ্ক করছে, গিগ র্যাঙ্ক করছে। একটা জিনিস খেয়াল করেন, কারোর রেজাল্ট কি, মানে কারোর টার্গেট কি কম? $100, $20, $20, $30। এরপরে এটা হলো $95, $25। আচ্ছা, $880 এই কাজ, $880। $880 কাজ দেখবেন, এই যে দেখেন নর্মাল কাজ, এই যে বস পুরো ভেরিফাইড 7টা কাজ পেয়েছে। শুনেন, আমার যদি যেমন যেমন গল্প বলি, আমি আমার কোম্পানির প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা বাগেরহাট থেকে বানায়া ঢাকায় নিয়ে আসি। বাগেরহাট থেকে যদি আমি বানায়া, গ্রাম থেকে বানায়া ঢাকায় যদি আনি, তাহলে আমার কি কস্টিং লাগতেছে না? তাহলে আমি যদি 500 টাকা দিয়ে কিনি, বাগেরহাট থেকে 500 টাকা দিয়ে কিনছি, ঢাকায় আমার বাসা পর্যন্ত আনতে কুরিয়ার থেকে রিক্সা ভাড়া, লেবার কস্ট সবকিছু মিলাইয়া আমার 500 টাকা দিয়ে কিনে আনার পরেও আমার 530 টাকা করে প্রতি পিসে খরচ পড়ে গেল। তার মানে আমার কেনা প্রতিটা কত টাকায়? 530 টাকা। তাহলে আমি 20 টাকা লাভ করে 550 টাকায় বিক্রি করা শুরু করে দিলাম, 20 টাকা লাভ করে। সেম প্রোডাক্ট, উনার বাড়ি বাগেরহাট, উনি বাগেরহাটে যায়, উনি বাগেরহাটের ওই গ্রামে থাকে, উনার কি ঢাকা পাঠানোর কষ্ট আছে? উনি বাগেরহাটের ওই গ্রামেই থাকে। সে কি করলো? 520 টাকায় লাভ, 520 টাকায় বিক্রি করা শুরু করলো। তাহলে ডিফারেন্স কয় টাকা? প্রোডাক্ট কোয়ালিটি কি সেম। কাস্টমার যখন আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনি দাম চেয়েছেন 550 টাকা, উনি তো 520 টাকা বিক্রি করতেছে, তখন আমার কি বলা উচিত? কোয়ালিটি ভালো। আমি কি বলবো যে আপনি ওরটা নিয়ে নেন? আমার কি বলা উচিত? আপু এর থেকে কম দামে পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি ভ্যারি করে। ব্যাপারটা বুঝেন? আমি জানি না সে আমার প্রোডাক্টই দেয় নাকি অন্য প্রোডাক্ট দেয়। আমার টেকনিক্যালি বলা উচিত যে হ্যাঁ, এর থেকে কম দামে 400 টাকায় আপনি জিনিসটা পাবেন, কিন্তু কোয়ালিটি ভ্যারি করে। তখন যদি আপনি কাস্টমারের মাথায় এই জিনিসটা ঢুকাই দেন যে এখানে 50 টাকার জন্য ভালো কোয়ালিটি পাচ্ছেন, তখন কাস্টমার কি আপনার কাছে আসবে না? ব্যাপারটা হলো এইটা। এই কারণে আপনারা যারা দেখে মনে করতেছেন যে এই ব্যক্তি $880 কাজ পাবে না, এ 7টা কাজ করছে $880,
তাহলে 7টা কাজ করে সে কত টাকা ইনকাম করছে? আর যে $5 কামাইতেছে, $5 দিয়ে কাজ করতেছে, সে ওই পরিমাণ কাজ করতে মানে ওই পরিমাণ টাকা ইনকাম করতে কত পরিমাণ কাজ করা লাগে? ব্যাপারটা বুঝতে পারছেন? এ হলো এক কম কাজ করে কিন্তু লাভ বেশি, আর সে অনেক কাজ করে কিন্তু তার লাভ কম। বুঝতে পারছেন? এই হলো পার্থক্য। এ কাস্টমারকে বুঝাইতে সক্ষম, ক্লায়েন্টকে বুঝাইতে সক্ষম যে $5 তুমি কেন নিবা না, আমার কাছ থেকে তুমি 800 টাকা দিয়ে কেন নিবা। বুঝতে পারছেন? এই কারণে এরও ক্লায়েন্ট আছে এবং এ অনেক নামি দামি একজন ব্যক্তি। হ্যাঁ, কি কি আসে যায়? আচ্ছা আচ্ছা, এই দেখেন, এই লোকটা ফাইবার প্রো ভেরিফাইড। আচ্ছা, ফাইবার প্রো ভেরিফাইড মানে ফাইবার থেকে তাকে রিকমেন্ড করছে, তার মানে সে এমনি উঠেছে। তবে দুঃখের বিষয় হলো এই বেশি দিন কাজ করে না, মাত্র জানুয়ারি 18 থেকে আসছে যদিও, কিন্তু তার কাজের ইয়ে ভালো না। ইসরায়েল ফালতু। আপনারা কি জানেন ফাইবার কিন্তু ইসরায়েলের কোম্পানি? আচ্ছা, এর প্রোফাইল দেখে আমার এত কিছু এত ভালো মনে হলো না, শুধু প্রো ভেরিফাইডটা লাগাইছে সে। এ কি করছে? ফাইবার থেকে কোর্স করছে। এ হলো ইসরায়েল। ফাইবার কি ইসরায়েলের কোম্পানি না? ফাইবার ইসরায়েল, এও ইসরায়েল। ধরে নেন ফাইবার এর কেউ আছে, লিঙ্ক আপ আছে, ধরে নেন। বা সে টাকা দিয়া ফাইবারের কাছ থেকে কোর্স করছে, কোর্স করে পরীক্ষা দিয়া পুরো ভেরিফাইড হয়েছে, পুরো ভেরিফাইড হয়ে এই কাজ করা শুরু করে। অনেক চড়া দাম। তো এই ক্লায়েন্টকে বুঝাইতে সক্ষম যে অমুকের কাছ থেকে নিও না, আমার কাছ থেকে নাও, কারণ আমি বেশি দাম দিয়ে ভালো জিনিস দিতেছি, আর তারা হলো ডুপ্লিকেট জিনিস। এই জন্য সে কাজ পায়, কারণ সে কম কাজ পাইলেও সে কাজ পায়। আর যাই হোক, আমরা যেখানে ছিলাম, তার মানে আপনি অ্যাকাউন্ট খুললে আজকেই আপনি এরকম এত বেশি কাজ পাবেন না। বুঝিনি কিভাবে? আচ্ছা, বলতেছি। তো এই যে যে লোকটা সে 54টা কাজ পাইছে, 54টা কাজ পাইছে, সে 30 দিনে যদি সে 10টা করে কাজ করবে, এই মুহূর্তে তার রানিং অর্ডার আছে কয়টা? 10টা। সে অ্যাকাউন্ট খুলছে কয়দিন আগে? 1 মাস আগে। 1 মাস অ্যাকাউন্ট খুলে সে যদি প্রতিদিন 10টা কাজ পাইতো, তাহলে আজকে তার কাজ হইতো কয়টা? 300টা। এই মুহূর্তে তার কাজ, সে কাজ পাইছে কয়টা? 54টা আর 10টা, তাহলে 64টা। সে যখন প্রথম দিন অ্যাকাউন্ট খুলছে সেদিন সে ধরেন কাজ পায় নাই, প্রথম 1 সপ্তাহ কাজ পায় নাই, প্রথম 10 দিন 15 দিন সে কাজ পায় নাই। সে ওই কয়দিন ভালো মতো এর পিছনে খাটছে, মার্কেটিং করছে, প্রতিটা জায়গায় জায়গায় নক দিছে, প্রতিটা জায়গায় জায়গায় লিঙ্ক শেয়ার করছে, গিগ মার্কেটিং। ইয়াকে বলা হয় গিগ মার্কেট। এই গিগ মার্কেটিং করতে 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 ফাইবার তারে এই ফ্রন্ট পেজে নিয়ে আসছে। এই ফ্রন্ট পেজে সে একদিনে আসছে? ধরে নেন গত 3 দিনে সে এই ফ্রন্ট পেজে আসছে, গত 3 দিন। তাহলে এই ফ্রন্ট পেজে আসার পর থেকে তার এক একদিন 10টা করে অর্ডার আসা শুরু হয়ে গেছে, ওই 3 দিনে 30টা। এখন এই যে যে লোকটা, এ কয় মাস আগে জয়েন করছে? 1 মাস আগে যদি কেউ জয়েন করে, এত কম সময়ের মধ্যে এত ভালো করাটা ইম্পসিবল, সে যদি নতুন হয়ে থাকে। ব্যাপারটা বুঝেন? সে যদি নতুন হয়ে থাকে, এত কম সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে এত ভালো হওয়াটা অসম্ভব। তার মানে এই লোকটা আগে থেকেই ফাইবারে কাজ করে, এই লোকটা আগে থেকেই ফাইবারে কাজ করে। হতে পারে তার আগের অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে, এই কারণে সে নতুন অ্যাকাউন্ট করছে, বা তার একাধিক অ্যাকাউন্ট আছে, আগে একটা অ্যাকাউন্ট আছে, এখন নতুন একটা অ্যাকাউন্ট করলো, আবার আগামী কয়েকদিন পরে নতুন একটা অ্যাকাউন্ট করবে, এরকম অনেক অ্যাকাউন্ট করে রাখে। অনেক অ্যাকাউন্ট করে রাখার সুবিধা কি? একজন মানুষ 2টা বা 3টা অ্যাকাউন্ট ইউজ করে। যারা ফাইবারে 1-2 বছর কাজ করে তাদের ম্যাক্সিমামেরই একাধিক অ্যাকাউন্ট আছে। কেন? ধরেন আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, ক্লায়েন্টের কাজ পছন্দ হয় নাই, ও একটা ব্যাড রিভিউ দিয়ে দিচ্ছে,
যে পচা এর আমার টাকা মেরে দিচ্ছে, এর কাজ ভালো হয় না, এর রিফান্ড করতে বলছি আমি, এই কথা সে যা লিখে দিচ্ছে। ঘটনা কি ঘটবে, ফাইবার এই জিনিসটা দেখে আমার গিগ ফার্স্ট পেজ থেকে সরাইয়া 10 নম্বর পেজ 21 নম্বর পেজে দিয়ে দিবে। বুঝতে পারছেন? গিগ র্যাঙ্ক তো হারাইলো, গিগ র্যাঙ্ক হারাইলো। লেভেল 2 এ ছিলাম, লেভেল 1 এ নেমে আসলাম, অর্ডার নাই, বেকার, আমার না ল্যাং মেরে দিল। আবার আস্তে আস্তে কাজ, একটা দুটা কাজ আসতে আসতে আস্তে আস্তে আমি আস্তে আস্তে করে আবার উপরে উঠলাম। এই কারণে রেটিং, কারোর রেটিং দেখা যায় 5 স্টার, কারোর রেটিং দেখা যায় 4.9, কারোর দেখা যায় 4, কারোর 3, কারোর 1। এটা বুঝতে পারছেন? তার মানে রেটিং এর দ্বারা আমাদের ডিপেন্ড করতেছে অনেক কিছু। তো এই লোকটা সামনে আসছে কিভাবে, গিগ মার্কেটিং। গিগ মার্কেটিং করার জন্য আপনাদেরকে বলা হয়েছে অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন না, গিগ মার্কেটিং করার জন্য এটা বলেছে। 6 স্টার হোটেল দেখছেন, 7 স্টার দেখছেন, নাম শুনছেন? 6 স্টার নাই কেন? আচ্ছা, তারা দুইজন, আপনি আর হলো ইয়ে ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? আর হলো আপনারা দুইজন যেটা করবেন, আপনারা দুইজনের সাথে, আপনার কি ফ্রেন্ড নাকি আগে থেকে ফ্রেন্ড? এখানে আসার পর, এখানে আসার পর আপনি কিসে পড়েন? আর আপনি দুইজন একই এজ না, সেম এজ না মোটামুটি? আচ্ছা, আপনারা যেটা করবেন, ফাইবার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, বেশি বেশি ফাইবার নিয়ে একটু বেশি বেশি ঘাটাঘাটি করবেন। আজকে আমি যে কথাগুলো বলছি, 1 নম্বরে বলছিলাম গোল্ডেন রেশিও, বাসায় যে গোল্ডেন রেশিও সম্পর্কে আইডিয়া নেবেন, ইউটিউবে ভিডিও দেখবেন। 2 নম্বর হলো ফাইবারের গিগ মার্কেটিং। গিগ 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 সেল হয় কিভাবে, গিগ কি, গিগ কিভাবে মার্কেটিং করে, এগুলো আপনারা দেখবেন। ধরেন এরা সবাই তো দেখবে, এরা সবাই দেখবে বা সবাইকে তো আমি দেখাবো, কিন্তু আমি আপনাদের দুজনকে আলাদা করে বলতেছি, আপনারা আমাদের এখান থেকে যতটুকু শিখবো তার থেকেও বেশি নিজেরা ইউটিউব দেখে শিখবেন। ভেরি গুড। নিজেদের মধ্যে বন্ডিং ভালো রাখেন, নিজেদের মধ্যে কমিউনিকেশন করেন, রাত জেগে দুজনে একসাথে কথা বলে দুজন একা একটা কাজ করেন। হ্যাঁ, দুই তিন দিন মানে দুইজন একসাথে কেমন কথাবার্তা বলে আগায় যান। আচ্ছা, আর হলো আমি আপনাদেরকে ফাইবারে নামাবো আজকে 16 তারিখ, এই মাসের লাস্টের দিকে আপনাদেরকে ফাইবার নামাবো। এই মাসের ফাইবারে নামানোর মধ্যে আপনারা দুইজন, ওই দুইজনকে টার্গেট করছি, আর আপনাদের মধ্যে থেকে দেখে আর কাকে টার্গেট করা যায়। বুঝতে পারছেন? এখন কথা হলো ফাইবারে যে আপনি নামবেন, এই ফাইবারে আজকে জাস্ট ডেমো দিলাম, একটু ডেমো কথাবার্তা হলো, কিন্তু ফাইবারে নামার আগে আপনাকে বিহান্সে নামতে হবে। বিহান্স কি ভাইয়া, বিহান্স কি? বিহান্স কি জানেন না? আসলে জানেন না বিহান্স কি? মনে আছে পুরো প্যাকেজিং এর কথা? এই যে মকআপ, বিহান্স কি? তারপরে একজন ব্যক্তি লেখছে যে আমার একটা কাজ দরকার, সে অনেকে কমেন্ট করছে যে এটা তো ইজি কাজ। সে কিন্তু ধরা খাইছে, ওই পর্যন্ত যে ধরা খেয়ে গেছে। কারণ সে যদি তার বিহান্স অ্যাকাউন্টে দেখাইতো, তখন সে বুঝতো যে সে কোন লেভেলের ডিজাইনার, তাই না? তার মানে বিহান্স অ্যাকাউন্ট দেখে বোঝা যায় আপনার ডিজাইন সেন্স কেমন। আচ্ছা, আপনারা কেউ জব করবেন মহাখালী ডিওএইচএস অফিস, মহাখালী ডিওএইচএস অফিস, এখানে গ্রাফিক ডিজাইনার লাগবে, আমার কাছে আজকে চাইছে। তারা আমাকে 30,000 টাকা স্যালারি সাজছে। আমি বলছি যে ভাই আমারে তুমি পোষাইতে পারবা না। ও বলে যে তুমি কত এফোর্ট করো। আমি বললাম যে আমি এফোর্ট করি না, আমি চাকরি করবো না। বলে 30,000 পর্যন্ত দেওয়া যাবে, মানে আমারে চাইছে আর কি। আমি বলি যে না, হবে না, সম্ভব না। 30,000 টাকায় নিজেকে আমি বিক্রি করতে চাই না। মানে হলো একটা চাকরি করতে গেলে
সকাল 9টা থেকে অফিস বিকাল 5টা পর্যন্ত, তার মানে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি জিম নিই, ওই সময়টা আমার ওকেই দেওয়া লাগবে। কিন্তু এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব না। আমি চাকরি করছি, আমি চাকরি করেছি অনেক, কিন্তু আমি আর কখনো চাকরিতে ঢুকবো না। আপনাদের এখানে এটা আমি চাকরি মনে করি না, এগুলো তো আসলে কিছু না, বাট আমার মনে হয় আমি কখনো চাকরি করবো না। ভেরি গুড। আচ্ছা, এখন এই যে কথাগুলো বলতেছি সেটা হলো এই বিহান্সে আপনি আপনার পোর্টফোলিও গুলো যখন সাজাবেন, তখন একটা ক্লায়েন্ট যখন বলবে, তখন আপনি এই অ্যালবামের, এই যে একটা অ্যালবাম, এই অ্যালবামের একটা লিঙ্ক আছে, যে লিঙ্ক, এই লিঙ্কটা ধরে আপনি উপর থেকে কপি করে তারা দিয়ে দিতে পারতেছেন। বুঝতে পারছেন? এই লিঙ্কটা দেখে সে বুঝতে পারতেছে। এখন এখানে আপলোড করে কিভাবে, এই যে একটা অ্যাকাউন্ট, এখানে আপলোড করে কিভাবে, মানে এখানে আপলোড করে কিভাবে, অন্যান্য জায়গায় যেভাবে আপলোড করে এটারও সেম ভাবে আপলোড করে। ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দেন কিভাবে, ফেসবুকে একটা ছবি আপলোড করেন কিভাবে, সেম সিস্টেম। এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর এখানে লেখাই থাকে যে আপলোড হেয়ার। বুঝতে পারছেন? ওখানে আপলোড হেয়ার দিয়ে আপলোড দিবেন, আপলোডের পর ছবি চাই, এটা টাইটেল দিবেন, ছবি আর টাইটেল শেষ। এরপর একটা কভার পিকচার চাবি দিয়ে দিবেন, ফেসবুকে যায় এন ওটা। ক্লিয়ার? আপনারা সামনের ক্লাসে আপনাদের দুজনের আমি বিহান্স প্রোফাইল দেখতে চাই। ওকে, নিজেদের করার সুন্দর সুন্দর কাজ। হ্যাঁ, পকেটে আছে, এখানে কাজ আছে, পেন ড্রাইভে আনছেন? হ্যাঁ? কি কাজ? এখানে বিহান্স অ্যাকাউন্ট আছে? আচ্ছা, তাহলে এখানে লগ ইন করে দেন, আমি একটা আপলোড করে দেখাই দিই ঝটপট। আচ্ছা, এখন এই বিহান্স অ্যাকাউন্ট কেন লাগবে এটা তো বুঝতে পারছি। আর আপনি যখন ফাইবারে যাবেন, ফাইবারের থেকে অনেকগুলো অ্যাকাউন্ট লিংক করতে হয়। ফাইবার থেকে ফেসবুক, ফাইবার থেকে ড্রিবল, ফাইবার থেকে বিহান্স, ফাইবার থেকে ফ্লিকার, ফাইবার থেকে টুইটার, এগুলো লিংক করতে হয়। লিংক মানে কি বলেন তো? একটার সাথে একটা যুক্ত করা। তার মানে আপনি যখন ইউজার নেম সেম রাখতেছেন, ইউজার নেম, ওই যে ইউজার নেম বলছি না ভিডিওতে, ওই ইউজার নেম সেম রাখেন। না রাখতে পারলে প্রবলেম নাই, না রাখতে পারলে প্রবলেম নাই, বাট রাখলে ভালো। দিক সমস্যা নেই। ও নামও দিছেন এটা? আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ব্যাপারটা হলো যে আমরা যে কোনো কাজ যে করব, যে কোনো কাজে প্রথমবার ভুল হবে, এটাই স্বাভাবিক, ভুল থেকে শেখা। যেমন ফাইবার অ্যাকাউন্ট আপনি জীবনে একবার করছেন আর ওই অ্যাকাউন্ট দিয়ে সারা জীবন পার করে ফেলছেন, এরকম মানুষ খুব কমই আছে। আমার বর্তমানে যে 3টা অ্যাকাউন্ট, তার মধ্যে আমার একটা অ্যাকাউন্ট মনে হয় 6 নম্বর বা 7 নম্বরের অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট মনে হয় 10 বা 11 নম্বর অ্যাকাউন্ট। মাঝখানের অ্যাকাউন্ট গুলো কিন্তু গেছে, একটা অ্যাকাউন্ট খুলছে চলে গেছে, মানে ঝামেলা হয়েছে, ডিলেট, ডিসেবল করে দিচ্ছে, একটা ব্যাড রিভিউ করছে, ডিসেবল করে দিচ্ছে, এগুলো ডিঅ্যাক্টিভ করে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলছে। ওই নতুন করে শিখতে শিখতে আমরা প্রতিদিনই শিখতেছি, প্রতিদিনই নতুন নতুন শিখতেছি, ওই জিনিসগুলো শিখে শিখে আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছি। তো ফাইবারে যেমন উনি ধরেন আজকে একটা অ্যাকাউন্ট নম্বর ভুল করছে, এটা ভুল করছে, একটা ভুল কাজ করছে, কয়েকদিন পর সে বলবে যে ভাই আমার একটা ক্লায়েন্ট রিপোর্ট মারছে, আমি ডলার উঠাইতে পারতেছি না, আমি বাইরের রিকোয়েস্ট পাঠাইতে পারতেছি না, আমার ক্লায়েন্ট ব্যাড রিভিউ দিচ্ছে, তখন বাইরের রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। এরকম প্রবলেমও হতে পারে, তখন দেখা যাবে আপনার অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে হইতেছে, নতুন করে আবার অ্যাকাউন্ট খুলতে হইতেছে। এইগুলো নিয়ে ভয়ের কিছু নাই, এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। আপনার ডলার আটকা না পড়লেই হইল, এটা একটা ইয়ে। বাট অনেকেরই ডলারও আটকা পড়ে, যেমন একটা ছেলে সেদিন আমাদের এখানে 2য় নম্বর বা 3য় নম্বর ব্যাচে একটা ছেলে ছিল, ও হলো প্রায় 1-1.5 মাস আগের কথা, এরকম একটা ব্যাড রিভিউ পাইছিল। ওই ব্যাড রিভিউর কারণে তারা 2 মাস হোল্ড করে রাখছিল, 2 মাসের মধ্যে ও কিছু করতে পারবে না, 2 মাস পর আবার তারপর কিছু করছে। আচ্ছা, এই যে দেখেন, এটা হলো বিহান্স, আপনার কাজ করি। আচ্ছা দেখেন, এখানে এটা হলো বিহান্স, এই বিহান্সের মধ্যে এই যে অ্যাড এ ব্যানার ইমেজ, এখানে একটা ব্যানার ইমেজ বানাইতে বলছে, ব্যানার ইমেজের সাইজ কত? এই যে এখানে লেখা আছে 3200 গুণন 410 পিক্সেল। তাহলে আপনি ইলাস্ট্রেটরে যান, যে এখানে 3200 গুণন 410 নেন, এখানে কত কত বলছে, এখানে 3200 আর এখানে কত বলছে, 410 পিক্সেল এই নিলাম। নেওয়ার পর কি একটা ফাইল আমার সামনে আসছে না? আসছে। এখানে আপনারা টেক্সচার শিখছিলেন, টেক্সচার, ওই যে টেক্সচার ডিজাইন, যাই হোক, টেক্সচার যদি লিখে সার্চ করেন তাহলে অনেক অনেক ইমেজ আসে, সেখান থেকে যে টেক্সচার আপনার পছন্দ, যে টেক্সচারটা পছন্দ সেটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারেন। ধরে নেন আমার পছন্দ হইলো এটা, এখন আমি এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম,
এরপর এটা ছোট বড় বড় সরো নেওয়ার চেষ্টা করবেন, আর তারপরও যদি না ম্যাচ করে বড় করে নিলেন। নেওয়ার পর এটারে আপনি কি করবেন, ক্লিপিং মাস্ক করবেন। কোনো শেপ ছাড়া ক্লিপিং মাস্ক হবে? আগে একটা শেপ লাগবে, এই শেপটা আপনি নিলেন। নেওয়ার পর এই দুটাকে ধরে কি করবেন, মেক ক্লিপিং মাস্ক। এটার শর্টকাট Ctrl+7। ব্যাস, এরপরে তার একটা ছবি ধরেন, তার ছবি দিলেন আপনি এখানে। এটা হলো নূর কাজীর ছবি। কারণ ছবিটা এমন জায়গায় রাখতে হবে যাতে আমার বিহান্সে দেখা যায়। কারণ এইখানে যদি সে ছবি রাখে তাহলে এটা দেখা যাবে? সে যদি এই কাভারের এইখানে ছবি রাখে তাহলে কি এটা দেখা যাবে না ঢাকা পড়ে যাবে? ঢাকা পড়ে যাবে। যেমন আমি যদি, যেমন এমডি জাকারিয়ার আমার যে বিহান্সটা ছিল এখানে কই, এইখানে এই ছবিটা দেখেন, ছবিটা কোন জায়গায়? এই ছবিটা প্রথমে দিয়েছিলাম আমি এইদিকে। যখন আমি ছোটবেলায় বানাইছিলাম তখন এটা বানিয়ে দিয়েছিলাম এই জায়গায়, দেওয়ার পর দেখলাম আমার ছবি ঢেকে যায়, পরে দিলাম এইদিকে। বুঝতে পারছি? তার মানে ছবিটা আপনি এরকম দিবেন, আপনার নাম লিখলেন, আপনার নাম, আপনার আপনার পদবি, নাম পদবি, আর আরো কিছু যদি লিখতে চান লিখলেন। বুঝতে পারছেন? একটু আইডিয়া নিবেন, জাস্ট নাম আর পদবি আর এই যে একটা পিকচার দেওয়া কিছু ক্লিপিং মাস্ক। এটা করলে একটা বিহান্সের কভার হয়ে যেতেছে। তাহলে আমরা এই মুহূর্তে কি করতে বলতেছি আমি বলেন তো? বিহান্সের কভার বানাইতে বলতেছি। বিহান্স কভার পিক। বিহান্স কভার ফটো লিখে যদি আমি সার্চ করি তাহলে এই অনেক বিহান্সের কভার ফটো দেখবো। এই যেটা বিহান্সের ফটো। হ্যাঁ, এগুলো থেকে আইডিয়া নিবেন, আইডিয়া নিয়ে নিজে ইচ্ছা মতো করবেন। বিভিন্ন মানুষের বিহান্সের প্রোফাইল দেখবেন, দেখে একটা করবেন। ক্লিয়ার? এগুলো বড় বড়, এদেরটা এরকম বড় হবে না, মানে সাইজ তবে ই করে, সাইজ ফ্যাক্ট, তাই না? সাইজ লাগবে, ইংলিশ একটা সাইজ লাগবে। তাহলে আমরা এরকম করে কভার ফটো বানিয়ে ফেলতে পারবো। এটা সামনের দিনে বানিয়ে নিয়ে আসবেন, সামনের দিনে বানায় এরকম করে একটা আপলোড দিবেন। প্রোফাইল পিকচার, যে কোনো একটা পিকচার যেটা সব জায়গায় ইউজ করবেন। প্রোফাইল পিকচারের মধ্যে উনি যেমন প্রোফাইল পিকচারটা ইউজ করছে স্কাউট করার, এই এরকম প্রোফাইল দেওয়া যাবে না বিএনসিসি, তাই না? আচ্ছা, এটা না, ভালো একটা ছবি দিবেন। আচ্ছা, এরপর আসেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের ডি সবসময় ছোট হাতের হয়, গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, মূলত এখানে আমরা এসে কাজ করি কি, এখানে প্রজেক্ট আপলোড, ডি বড় হাতের, গ্রাফিকের জি বড় হাতের, ডিজাইনের ডি বড় হাতের। আচ্ছা, এখানে একটা প্রজেক্ট আপলোড করতে হবে, ক্রিয়েট এ প্রজেক্ট। এখানে আপলোড করলাম, ফেসবুকে যেমন আপলোড করে, আপলোড ইউর স্ট্যাটাস, আপলোড ব্লা ব্লা। তো এখানে আসার পর এই যে বলতেছে যে আপনার প্রজেক্ট এখানে বিল্ড করেন, স্টার্ট বিল্ডিং ইউর প্রজেক্ট। এখানে এক নম্বরে কি চাইছে, ইমেজ। এখন আপনি কিসের ইমেজ দিবেন? আপনার প্রথমে যে ধরনের কাজ করা, যেমন ধরেন আমার ব্রোশার কাজ করা, আমি ব্রোশার আগে দিই, দেখি কোন কাজ এখানে করা আছে। এই যে একটা মকআপ আছে, মকআপটা আমি দিলাম। তাহলে এই কাজটার নাম কি, ফ্লায়ার, তাই না? এটা ফ্লায়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো আমার একটা ইমেজ। এই ইমেজের নিচে আমি একটু লিখে দিব এটার নাম কি, এটা ফ্লায়ার ডিজাইন বাই অমুক। আচ্ছা, এখানে লেখা যায়। এটা হলো ছবি আপলোড হলো। এরপরে এই যে টেক্সটের মধ্যে যে এটা লিখে দেন যে ফ্লায়ার ডিজাইন বাই নূর লিখলেন। বাহ। এরপরে আপনি আরেকটা ছবি আপলোড করতে চান, এই যে ইমেজ, এই ইমেজের মধ্যে যে আরেকটা ছবি এর মধ্যে আপলোড করেন, এই ফোল্ডার বা অ্যালবামের মধ্যে। কথাটা বুঝেন, এই অ্যালবামের মধ্যে, অন্য জায়গায় না। এই অ্যালবামের মধ্যে আপনি আরেকটা ফ্লায়ার আপলোড করলেন। তাহলে এখানে আপনার যতগুলো কাজ আছে, যদি 10টা থাকে 20টা, 20টা থাকলে 20টা, 30টা থাকলে 30টা, যতগুলো কাজ থাকে সেসব কাজগুলো আপনি এখানে আপলোড করবেন। এই যে আপলোডিং শেষ হয় না এখনো। ওকে, আপলোড হইলো। এরপরে আমি এখানেও চাইলে এই যে টেক্সট দিয়ে টেক্সট লিখতে পারি। যাই হোক, এখানে আমি টেক্সট লিখলাম। এই লেখার পর এটারে আমরা কন্টিনিউ দিব। এই কন্টিনিউ দেওয়ার পর এটা হলো আমার কাভার অ্যালবাম। এই যে এডিট কাভার ইমেজ, এটা দিব নাকি এটা দিব, কোনটা দিতে চাই? এটা দিলে পুরোপুরি মিলতেছে না, তাই না? এটা দিলে পুরোপুরি মিলতেছে না, তার থেকে এইটা দেওয়া ভালো। এটা ছোট আর এটা ভালো বড়। এইটা দিলাম, জুম করতে বলতেছে, মানে একটু ভালো করে দিতে বলতেছে, একটু ভালো মতো দিয়ে জুম টুম করলাম, মোটামুটি একটা পজিশনে রাখলাম। রাখার পর এটা এই যেখান থেকে ক্রপ দিলাম, ক্রপ দিয়ে এবার এটা টাইটেলটা কি দিব, এটার নাম, টাইটেলের নাম হবে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন প্রজেক্ট ট্যাগ, এটা কি ট্যাগ, এটা কি ট্যাগ হতে পারে? হ্যাশট্যাগ ট্যাগ না, এখানে ডাইরেক্ট
ফ্লায়ার, এই যে ফ্লায়ার, ফ্লায়ার, ব্যানার, ফ্লায়ার, ফ্লায়ার বানানোর প্রথমটা বলেছি, ব্রোশিয়ার, ডিজাইন, বিজনেস, অ্যাডভার্টাইজিং, ঠিক আছে? এরকম অনেকগুলো, যেগুলো যেগুলো যায় এর সাথে সেগুলো এখানে দিয়ে দিতে পারেন, আপ টু 10টা। আচ্ছা, এরপর এটা কিসের কাজ? ইলাস্ট্রেশনের কাজ নাকি গ্রাফিক ডিজাইনের কাজ? গ্রাফিক ডিজাইনের কাজ। এরপর আর কিসের কাজ? ইলাস্ট্রেশন মানে হলো ড্রয়িং করা, ড্রয়িং করা যাবে, এটার মধ্যে ড্রয়িং আসছে। ওই যে কার্টুন ড্রয়িং করছিলেন রাস্তা থেকে, ভেক্টর, এই জিনিসগুলো বলা ইলাস্ট্রেশন। তাহলে এটা যাবে গ্রাফিক ডিজাইন। এরপরে এটা বিহেন্স ভিজিবিলিটি, মানে আপনি তাদেরকে দেখাইতে চান, ওই যে ফেসবুক পোস্টে পাবলিক, যেমন এই এভরিওয়ান দিলে পাবলিক। এরপরে এই যে এই শেষ কন্টেন্ট, যদি অ্যাডাল্ট কন্টেন্ট থাকে তাহলে অ্যাডাল্ট, অ্যাডাল্ট না থাকলে অ্যাডাল্ট না। এরপরে এটা এসে পাবলিশ দিয়ে দিলেন, পাবলিশ দিয়ে দিলেন, পাবলিশ দিয়ে দিলে আপনি আপলোড করে দিলেন, আর এই লিঙ্কটা ক্লায়েন্টে দিয়ে দিলে ক্লায়েন্ট দেখতে পারবে। বুঝতে পারছেন? যারা আপনারা আপলোড করে দিচ্ছিলেন, পরে বাসায় যাবে লিস্ট করে নিয়ে এডিট করে দিন, ইচ্ছা হলে ক্লিক করবেন। আচ্ছা, এই আপলোড করতে পারবেন বিএনসে? আগামী ক্লাসের মধ্যে বিএনসে আপলোড করবেন, বিএনসে পোর্টফোলিও রেডি করে আসবেন। আচ্ছা, আর কিছু লোগো দিব, লোগো করে আসবেন, মার্কেটিং করবে। আচ্ছা, আমাদের আজকে ক্লাস শেষ, আমরা আগামী ক্লাসে আপনাদেরকে কিছু কাজ দিব লোগোর উপরে, সেগুলো করে আসবেন। আর আমরা আস্তে আস্তে লোগো টি শার্ট শেষ করে বিএনস এসে যাব, ফাইবারে যাব। আচ্ছা, আপনাদেরকে আমি প্রজেক্ট দিব আজকে, লোগোর কিছু কাজ করবেন, তারপর আমি প্রজেক্ট দিব। প্রজেক্ট হলো অল ইলাস্ট্রেটরের উপর প্রজেক্ট। এই গ্রুপে কাউসার ভাইকে জিজ্ঞেস করি। তাহলে সামনের ক্লাস আপনারা কি কি করে আনতেছেন? ফাইবার অ্যাকাউন্ট কে? ফাইবার অ্যাকাউন্ট করতে বলছে কি? হ্যাঁ, বেশি দৌড়ায় না কিন্তু আবার, বুঝতে পারছেন?
আচ্ছা, এই অনেকগুলো কাজ দিয়েছে, এগুলো সামনের ক্লাসে করে আসবেন। ওকে, লোগোর উপর অনেকগুলো কাজ দিয়েছি, করে আসবেন। যে যত বেশি কাজ করবেন সে তত বেশি এক্সপার্ট হবেন, এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আপনার টার্গেট থাকবে যে আমি যতটুকু দিয়েছি তার থেকে বেশি কাজ করা। এখন আপনারা যদি ফাঁকিবাজি করেন তাহলে আলটিমেট আপনারই লস। ছুটি কে আটকাই দিচ্ছেন? ওই তো পরীক্ষা হবে দেখে শিখতে পারতেছে।